হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই, তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটাও খুব জোর কদমে নিতে হবে। তো সেই অনুযায়ী আমরা টেস্ট পেপারের রেগুলার প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি এবং অলরেডি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করা শুরু হয়ে গেছে। তো যেটা আজকে আমরা সলভ করতে চলেছি সেটা এবিটিএ টেস্ট পেপারে 671 নম্বর পেজ। তো ফটাফট তোমরা জয়েন করে যাও সেকশনটাতে এবং ম্যাক্সিমাম তোমাদের যে কোনো গ্রুপে যতটা সম্ভব যেখানে তোমরা যুক্ত আছো সেটাকে শেয়ার করার চেষ্টা করো। পুরো ডিটেলস পেজ আমরা সলভ করবো আজকে। 671 নম্বর যে পেজটা খুব ইম্পর্টেন্ট পেজ একটা। তো চলো আজকে আমরা দেখে নিই আজকের আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের। তো আরেকটা কথা আমি বলে রাখি, ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এক্সাম বন্ধু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের পার্সোনাল যদি কিছু প্রবলেম থেকে থাকে যে ম্যাথ রিলেটেড বা ফিজিক্স বায়োলজি রিলেটেড, তো সেক্ষেত্রে তোমরা কোশ্চেন কিন্তু সরাসরি ওখানে পোস্ট করতে পারো। তো এক্সাম বন্ধু টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং এক্সাম বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তো যাদের কোনো অঙ্ক আটকে যাচ্ছে, যে কোনো কোশ্চেন আটকে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা ওখানে পোস্ট করতে পারো। তো সেটা সলিউশন কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো অবশ্যই করে দিচ্ছি আমি, তো তোমরা কিন্তু জয়েন করে যেও, ঠিক আছে? তো চলো আমরা আজকে দেখে নিই 671 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের টি বছরের মোট সুদ PTR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? ঠিক আছে, তো মূলধন কত, দেখো আমাদের মূলধনটাকে আমাদের বের করতে হবে। তো মূলধন যদি x হয়ে থাকে তাহলে x সময় কত বলে দিয়েছে, টাইম টি, মানে আমাদের বলে দেওয়া আছে সুদের হার কত আর। তো এখান থেকে আমরা 100 বাই করে দিলে পেয়ে যাব কি, সুদ পেয়ে যাব, তাই তো? তো এখানে সুদটা বলে দিচ্ছে দেখো PTR/25, তার মানে আমরা যদি এখান থেকে আয়ের জায়গায় PTR/25 লিখে দিই, ঠিক আছে, যদি এটা লিখে দিই তাহলে সেখান থেকে দেখো আমরা ক্যাপিটাল পেয়ে যাবো। দেখো টি কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তো 25 দিয়ে কাটো 4, তার মানে এক্স এর যে ভ্যালু চলে আসছে 4p, ঠিক আছে? এক্স এর ভ্যালু চলে আসবে 4p। তো আমাদের বলেছে মূলধনের পরিমাণ, তাহলে কি হবে উত্তর, অপশন বি হবে 4p টাকা। ওকে, নেক্সট দেখো, কি শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে? তো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে কিভাবে না, দেখো সমান হতে হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। তার মানে কি, একটা বীজ হবে কি x আর একটা বীজ হবে কি -x। দেখো সমান বীজ x দুটোই, আর একটা দেখো বিপরীত চিহ্ন যুক্ত, একটা প্লাস হলে একটা মাইনাস, ঠিক আছে? তো আমরা কি জানি না, দুটো বীজের যোগফল অর্থাৎ x প্লাস অফ মাইনাস এক্স, দুটো বীজের যোগফল সমান কি হয়, -b/a হয়, ঠিক আছে? আর আরেকটা কেস কি হয়, দুটো বীজের গুণফল সমান c/a হয়। তো আমরা আপাতত এখান থেকে দেখতেই পাচ্ছি, দেখো x - x সমান -b/a, অর্থাৎ 0 সমান -b/a, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান b। দেখো মাইনাস তো এপাশে আসলে কি হয়ে যাচ্ছে, মাইনাসের পাশে আসলে কি হয়ে যাচ্ছে, সরি এক সেকেন্ড, এটা কোনাকুনি গুণ হলে 0 হয়ে যাচ্ছে, তারপরে b সমান আসছে দেখো 0, ঠিক আছে? তো বি এর মান 0 আসছে, অবশ্যই এখানে এ কে নট ইকুয়াল টু 0 হতে হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে কোন কন্ডিশনটা ম্যাচ করছে, দেখো এখানে উত্তর দেখো বি সমান 0 একটা উত্তর, আবার এ নট ইকুয়াল টু 0। তো দুটোর ক্ষেত্রে বীজ দুটো সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে, দুটোই কিন্তু শর্ত মেনটেন করতে হবে, অর্থাৎ বি সমান 0 হতে হবে এবং এ নট ইকুয়াল টু কিন্তু 0 হতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সি পরিধির উপর অবস্থিত একটা বিন্দু, অ্যাঙ্গেল সিএবি 41 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিও এর মান কত? ঠিক আছে, দেখো একটা ছবি আঁকো, এখন বুঝে নাও ব্যাপারটা ছবিটা থেকে। ধরো এবি হচ্ছে একটা বৃত্ত রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে তার ব্যাস, এটা ধরো কেন্দ্র তার ও, ঠিক আছে? এবি ব্যাস, সি পরিধির উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, তো সি এ বি বলছে ধরো, ঠিক আছে? সি এ বি, দেখো এটা ধরো সি দাও, সি এ বি দেখো এই যে কোণটা বলে দিয়েছে কত, 41 ডিগ্রি। তো আমাদের বলছে কি অ্যাঙ্গেল বিসিও, বিসিও, অর্থাৎ এই যে কোণটা আমাকে বের করতে হবে, এই যে কোণটা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করব, প্রথম কথা দেখো, প্রথম কথা অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, ক্লিয়ার? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, ঠিক আছে? তো এখানে অ্যাঙ্গেল এসিও, ভালো করে দেখো, অ্যাঙ্গেল এসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও, এটার মান 180 ডিগ্রি আসবে, সরি 90 ডিগ্রি আসবে। অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। এখন এটা যদি 41 ডিগ্রি আসে তাহলে এই কোণটা কত আসবে, এটাও 41 ডিগ্রি আসবে, অর্থাৎ অ্যাঙ্গেল ও এ সি যদি 41 ডিগ্রি হয়, আমরা বলতে পারি যে ওটা অ্যাঙ্গেল এসি ওর মানও। কেন, কারণ যেহেতু ওসি সমান ও এ, এটা কি একই বৃত্তের
ব্যাসার্ধ। তাহলে দুটো যদি সমান হয় তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ, এই দুটো কোণ কি হবে, সমান হবে। তাহলে এটাও 41 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এসিওর মানটা, এই দেখো অ্যাঙ্গেল এসিওর মানটা পেয়ে গেছি 41 ডিগ্রি। তো আমাদের বের করতে হবে কি, অ্যাঙ্গেল বিসিওর মান, ঠিক আছে। তো ভালো কথা, তো কিভাবে করবো, অ্যাঙ্গেল বিসিও সমান এই 90 ডিগ্রি থেকে এসিও কে মাইনাস করে দেবো। দেখো 90 ডিগ্রি মাইনাস এসিওর মান কত, 41 ডিগ্রি। তো বিয়োগ করে দাও, হয়ে যাবে 49 ডিগ্রি, আমাদের একদম সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট দেখো cot 4 থিটা গুণ cot 5 থিটা সমান 1 দেওয়া আছে, sin 3 থিটার মান বের করতে বলেছে, তাই তো। তো চলো cot 4 থিটা, দেখো cot 4 থিটা গুণ cot 5 থিটা সমান আসছে কত, 1। তো এখান থেকে আমরা লিখতে পারি যে cot 4 থিটা সমান 1 বাই cot 5 থিটা, এটা লেখা যায়। তার মানে এটা কি, tan 5 থিটা, tan 5 থিটা। অর্থাৎ এর পরের স্টেপ আমরা লিখতে পারি যে cot 4 থিটা সমান tan 5 থিটাকে এইভাবে লিখতে পারি যে cot 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, তার মানে তো tan 5 থিটা, দেখো এটা লেখা যায়। আচ্ছা দুই দিক থেকে দেখো cot যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা 4 থিটা সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। অর্থাৎ এখান থেকে মাইনাস 5 থিটা এদিকে নিয়ে নিলে হয়ে যাবে কত, 9 থিটা, অর্থাৎ থিটার মান হয়ে যাচ্ছে কত, 10 ডিগ্রি ক্যালকুলেশন করলে। তো আমাদের sin 3 থিটার মান বের করতে বলেছে, ঠিক আছে। তো sin 3 থিটার মান বের করতে হবে, sin 3 ইন্টু 10, তার মানে sin 30 মান কত হয়, sin 30 মান হয় কত, হাফ। তো এটাই আমাদের উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট দেখো, সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক এবং একটি চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত বের করতে বলেছে। তো সমান ভূমি এবং অর্ধগোলক, সমান ভূমি বিশিষ্ট একটি অর্ধগোলক, অর্থাৎ এই যে অর্ধগোলকটা রয়েছে এর ভূমিটা হচ্ছে কি সমান, ওকে। দেখো এখানে উচ্চতা আবার সমান বলেছে, কার সঙ্গে না, এই অর্ধগোলকের সঙ্গে এই যে চোঙটা আছে তার। এখন দুজনের যদি ভূমি যদি সমান হয় তাহলে এর ভূমির ব্যাসার্ধ যদি আমরা আর বলি, তাই যে চোঙটা হবে তার ক্ষেত্রে তো ভূমির ব্যাসার্ধটা আরই তো হবে, হ্যাঁ কি না, এটাও আর হবে। এখন এর উচ্চতাও সেম বলেছে, উচ্চতাও সমান বলেছে, তার মানে আমাদের আয়তনের যে এইটার ক্ষেত্রে যে আয়তন আসবে সেটা কি আসবে, আর এটার ক্ষেত্রে যে আয়তন আসবে সেটা কি আসবে। তো এইটা তো আমরা সবাই জানি যে 4/3 পাই আর কিউব পুরো গোলকের জন্য হয়, যেহেতু এটা অর্ধগোলক সেটা করতে হবে 2/3 পাই আর কিউব, ওকে। এখন এইটার ক্ষেত্রে কি হবে, তো এইটার ক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার এইচ। এখন প্রশ্ন হচ্ছে দেখো পাই আর স্কোয়ার এইচ মানে কি, এর হাইটটাও কিন্তু এইচই হবে না, তখন এর হাইট মানে আরই হবে। কেন হবে, কারণ এর উচ্চতা আর ব্যাসার্ধ কি বলেছে, সমান বলেছে, দেখো সঙ্গে উচ্চতাও সমান বলেছে, তাহলে এখানে আর হবে আরেকটা পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে এখানে এইচ মানে আর, বোঝা গেছে। তো এদিক থেকে দেখো এই আর স্কোয়ার আর আর গুণ করলে কি হবে, আর কিউব হবে। তো এইখান থেকে আর কিউব পুরোটা বাদ চলে যাচ্ছে, আর এখান থেকে আর কিউব বাদ যাচ্ছে, পাই আর পাই বাদ চলে যাচ্ছে। তো এখানে আসছে 2/3, এখানে কিচ্ছু নেই, 1 পড়ে আছে। তো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে 2:3 হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, চলে আসছি আমরা 6 দাগে। একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তরেখ না ওজাইভ। তো মনে রাখবে এটার উত্তর হবে আমাদের ওজাইভ, ঠিক আছে, এটা আমরা অলরেডি করেছি। নেক্সট কোশ্চেন চলে আসছে শূন্যস্থান পূরণ। দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, যে টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, ঠিক আছে, উত্তমর্ণ, ক্লিয়ার। আর যে ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ, ক্লিয়ার। এখন বলেছে 2√5 এর কর্ণীয়সক উৎপাদক √n হলে n এর ক্ষুদ্রতম মান কত। দেখো √5 কে কর্ণীয়সক করতে হবে, তার মানে কি রুটটাকে বাদ দিতে হবে। এখন √5 এর সঙ্গে মিনিমাম কোন সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ √n এখানে, তো n এর জায়গায় আমরা কি লিখতে পারি, nটাকে যদি আমরা হাইড করে দিই, দিয়ে তার জায়গায় যদি 5 লিখি, তাহলে দেখো √5 আর √5 গুণ করলে আমাদের এখানে রুটটা চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে তখন 2 × 5 = 10 চলে আসবে, মানে রুটটা চলে যাবে মোদ্দা কথা। তো তার জন্য n এর জায়গায় আমরা কত বসিয়েছি না, n এর জায়গায় আমরা 5 বসিয়েছি। তো বাস এটাই উত্তর আমাদের, n = 5, ঠিক আছে। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটা ড্যাশ বিন্দু দিয়ে যাবে। তো মনে রাখবে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, এটা সমকৌণিক, এদিকে আমি লিখছি সমকৌণিক। নেক্সট, সূর্যের উন্নতিকোণ ড্যাশ হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তো অলরেডি আমাদের এটা করে করে আমরা অভ্যস্ত হয়ে গেছি। দেখো এইরকম যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয়, ধরো একটা পোস্ট, এটা তার ছায়া পড়েছে এখানটায়, অর্থাৎ কখন হবে এটা, যদি এটা 45 ডিগ্রি কোণ হয়, ঠিক আছে, অর্থাৎ এইটা হাইটের সঙ্গে এই যে খুঁটির হাইট আর তার ছায়ার দৈর্ঘ্য এটা কিন্তু সমান হবে, ঠিক আছে, 45 ডিগ্রি হলে। নেক্সট চলে আসছি
বলছে 5 দাগে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক এবং তির্যক উচ্চতা 12 একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। তো তির্যক উচ্চতা কত বলে দিয়েছে 12, ভূমির ব্যাসার্ধ r/2, তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর ইন্টু এল প্লাস আর হয়, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর, তো পাই মানে যেটা মাঝে থাক পাই থাক, পাই আর এখানে আর মানে কত আসছে r/2, মানে ব্যাসার্ধ r/2, এল মানে বলে দিয়েছে 12 আর আর মানে হচ্ছে r/2। ক্লিয়ার? তো এটাকে সলভ করলে আমরা দুইটাকে যদি কমন নিয়ে নিই, মানে এখান থেকে যদি এখান থেকে লসাগু টসাগু করি, ক্যালকুলেশন করি, তো আমরা পেয়ে যাবো দেখো এখান থেকে পাই r/4 আর এখানে হচ্ছে 4l প্লাস আর, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝে গেছে? তো এখান থেকে ক্যালকুলেশন করে নাও, লসাগু টসাগু করে দেখো এখান থেকে কমন নিলে এটাই উত্তর চলে আসছে। 10, 12, 15 এরকম শ্রেণী দেওয়া আছে, এর সংখ্যাগুলোর মধ্যমা বের করতে বলেছে। তো আগে ফার্স্ট দেখো এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে কি 10, 12, 14, 15, 18, 20 দেখো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তো কখানে টার্ম রয়েছে দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা টার্ম রয়েছে। তো 10টা টার্ম মানে কি হবে আমাদের 5 নম্বর আর 6 নম্বর। কিভাবে পেলাম? n সমান যুগ্ম, এখানে n হচ্ছে কি যুগ্ম, তো n যদি যুগ্ম হয় তাহলে n/2 আর n/2 প্লাস 1 এই দুটো পদ কি হবে মধ্যমা শ্রেণী। তাহলে 10/2 করলে আমরা পাবো 5 নম্বর পদ আর 6 নম্বর পদ, এই দুটো পদ হচ্ছে মধ্যমা শ্রেণী মানে মধ্যমা পদ, তাই তো মধ্যমা পদ এই দুটো। তাহলে এখানে কোন দুটো পদ দেখো 1, 2, 3, 4, 5, অর্থাৎ এই 18 আর 20 এটা হচ্ছে আমাদের মধ্যমা পদ। তো আমাদের উত্তর বের করতে গেলে কি করতে হবে না 18 আর 20কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তো করলে আমরা মধ্যমা পেয়ে যাবো। তা করলে কত আসবে? এখান থেকে আসবে 38 কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত 19। ঠিক আছে, তো এটাই আমাদের উত্তর। বোঝা গেছে? এটার উত্তর হচ্ছে কত 19। নেক্সট দেখো বলছে কি বার্ষিক 10% হারে 100 টাকা 2 বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে। এটা আমাদের সত্য মিথ্যা দিয়েছে, তাই তো? আচ্ছা, তো বার্ষিক 10% হারে 100 টাকা 2 বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। তো প্রথমত দেখি আগে সরল সুদটা কত আসে, সরল সুদ কত আসছে এখান থেকে দেখো 100 টাকা, তাহলে 100 10% হারে 2 বছর 100, 100 100 কেটে দাও 20 আসছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করবো? একদম সিম্পল ক্যালকুলেশন। চক্রবৃদ্ধি সুদ কিভাবে আসবে না সেম 100 ক্যাপিটাল 1 প্লাস r/100 অর্থাৎ 10/100 পাওয়ারে 2 বছর যেহেতু 2 তার থেকে 100 টাকা মাইনাস করবো, কারণ যেহেতু সুদ বের করবো চক্রবৃদ্ধি সুদ, তাই তো? চক্রবৃদ্ধি সুদ বিয়োগ করতে গেলে আমাদের মানে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে আসলটা মাইনাস করতে হয়। তাহলে 100 গুণ এখান থেকে কাটলে কত আসবে 10 মানে 11, মানে 11 স্কোয়ার করলে আসবে কত 121 আর নিচে আসছে 100 বিয়োগ 100। তাহলে এখান থেকে সলভ করলে আমরা দেখো 100 100 কেটে দিচ্ছি, 121 থেকে 100 বিয়োগ করলে দেখো 21% 21 আসছে। তো আমাদের বলেছে সুদের পার্থক্য কত 2 টাকা। তো এখানে সুদের পার্থক্য দেখো চক্রবৃদ্ধি সুদ এসছে 21 টাকা আর এখানে এসছে সরল সুদ 20 টাকা, অর্থাৎ পার্থক্য কত আসছে 1 টাকা, বাট এখানে দেওয়া আছে 2 টাকা। তাহলে এই যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা কিন্তু মিথ্যা হচ্ছে। ঠিক আছে, নেক্সট অকেন্দ্র বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এডিসি এর মান কত। তো এই অঙ্ক অলরেডি করেছি, তো তোমরা একটু সলিউশন চেক করে নিও। আচ্ছা, আর তা ঠিক আছে, এটা করে দিচ্ছি, যদি বাই চান্স অনেকে নতুন ভিডিও দেখছে তো তার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো ছোট অঙ্ক, ঠিক আছে, দেখে নাও ছবিটা মোটামুটি আমি এরকম ভাবে করলাম। ঠিক আছে, অকেন্দ্র বৃত্তের এবি ব্যাস, ধরো এটা এবি আঁকছি, এটা ধরে নাও কেন্দ্র তার, ঠিক আছে, সি ডি, এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। অ্যাঙ্গেল বিএসি দেখো বিএসি এটা হচ্ছে 30 ডিগ্রি, এই যে কোণটা হচ্ছে 30 ডিগ্রি এইটা, ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আরেকটা বলছে দেখো অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি হবে, এডিসি এই যে কোণটা বলছে 120 ডিগ্রি হবে। প্রথমত বলো এটা কি করে আমরা আইডেন্টিফাই করব। এটা যদি ব্যাস হয়, ভালো করে লক্ষ্য করো, এটা যদি ব্যাস হয় তাহলে এই যে উপরের পোর্শনটাকে আমরা একটা অর্ধবৃত্ত কল্পনা করতে পারি। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়, হ্যাঁ কি না? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হয় কি সমকোণ। তাহলে আমরা এখান থেকে অ্যাঙ্গেল এসিবি, ভালো করে লক্ষ্য করো, অর্ধবৃত্তস্থ কোণ এটা অ্যাঙ্গেল এসিবিটা, তো অ্যাঙ্গেল এসিবিটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি। ইয়েস অর নো? অবশ্যই এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়ে থাকে, এটা 90 এইটা 30, তাহলে এই অংশটুকু পেয়ে যাবো আমরা। অর্থাৎ অ্যাঙ্গেল সিএবি দেখো সিবিএ এটার মান আসবে কত না 180 মাইনাস 90 প্লাস 30 করলে আমরা কি এই অংশটুকু পেয়ে যাচ্ছি। মানে একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল কত 180, তার থেকে দুটো কোণের যোগফলটাকে বিয়োগ করে দেবো, তাহলে 180 মাইনাস 120 অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিবিএ
বা এবিসি, এটা আমরা পেয়ে গেলাম 60°। আমাদের বলেছে কি অ্যাঙ্গেল এডিসির মান 120°। তো অ্যাঙ্গেল এডিসির মান দেখো, এটা যদি 60° হয় তাহলে চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক হয়, তার মানে এটা যদি 60° হয় তাহলে অপোজিট কোণ কি হবে, 180 মাইনাস 60 মানে 120 তো হবে, সেটাই তো দেওয়া আছে, তার মানে ঠিকঠাকই দেওয়া রয়েছে, তার মানে এটা কিন্তু সত্য, এই স্টেটমেন্টটা কিন্তু সত্য। ঠিক আছে, নেক্সট। তো কোশ্চেন কি বলছে দেখো নেক্সট, 0 লেস দেন আলফা লেস দেন 90° হলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সর্বনিম্ন মান কত, 2। এটা আমাকে চেক করতে হবে সত্য কি মিথ্যা। তো অলরেডি দেখো এই কোশ্চেন আমরা সলভ করছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফাটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মতো যদি আমরা ভাবি, তাহলে আমাদের লিখতে পারি যে a মাইনাস, আচ্ছা a মাইনাস b, ঠিক আছে, এর হোল স্কয়ার প্লাস 2 cos আলফা sec আলফা, তাই তো। ওকে, এখন প্রশ্ন দেখো, এইটার তো মান যদি নেগেটিভও হয় তো তার মান স্কোয়ার আছে তো সেটা পজিটিভ করে দেবে, তো এখানে কিছু না কিছু একটা পজিটিভ মান আসবে। ওকে, একটা পজিটিভ মান আসবে এখানে। আর এরপর দেখো প্লাস, আচ্ছা সেক আলফা কস আলফা কেটে যায়, কারণ সেক মানে কি 1/cos, তো কস আর সেক কেটে যায়, তো দেখো কত আছে 2 আছে। এখন এখানে পজিটিভ কিছু একটা মান থাকবে, তো যাই পজিটিভ মান থাকবে না কেন সেটা 2 এর সঙ্গে যোগ হলে সেটা 2 এর থেকে বড় হবে, তার মানে সব থেকে কম এইটার জন্য 2 আসছে, সব থেকে কম সংখ্যা 2, কারণ এর সঙ্গে যাই যোগ করো না কেন সেটা 2 এর থেকে বেশি হবে, তো সর্বনিম্ন মান 2 বলেছে, তার মানে এটা সত্য। ক্লিয়ার। নেক্সট 5 দাগে দেখো, 5 দাগে বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাস উহার উচ্চতার সমান। ঠিক আছে, উহার উচ্চতার সমান, একটা নিরেট অর্ধগোলকের ব্যাস, নিরেট অর্ধগোলকের ব্যাস আর উচ্চতার সমান, তো স্বাভাবিক ঠিকঠাকই বলেছে, কারণ তার যা দেখো অর্ধগোলকের যা ব্যাস হবে তার উচ্চতার সঙ্গে কি হবে না সমান হবে। এক সেকেন্ড, একটা নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক, এটা অর্ধগোলক, এর যে ব্যাস, এটা ভুল আছে, ঠিক আছে, এটা ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধটা তার উচ্চতার সঙ্গে সমান হবে, ঠিক আছে, ব্যাসার্ধটা উচ্চতার সঙ্গে মানে সমান হবে, তাহলে এটা কিন্তু মিথ্যা আছে, ব্যাস বলেছে, কিন্তু যদি এটা বলতো ব্যাসার্ধ তাহলে কিন্তু সমান হবে, তাহলে সত্য হতো। ওকে, মনে থাকবে। আচ্ছা নেক্সট দেখো, বলছে 10 12 x 15 8 y এর গড় মান 8, তাহলে x প্লাস y সমান 1। তো গড় মান বের করতে গেলে কি করতে হবে, সব কটাকে যোগ করতে হবে, সব কটাকে যোগ করতে হবে, করে তাকে নাম্বার অফ কোয়ান্টিটিতে ডিভাইড করতে হবে, তার মানে কপিস আছে এখানে 6টা আছে, তো এটা সমান কি 8। তো যদি সব কটা যোগ করো 10 আর 12 22, 15 27 আর 8 35, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান আসছে 8 6 48, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান চলে আসছে কত, 48 থেকে 35 বিয়োগ করে দাও 13, তাই তো। তো এখানে আমাদের আসছে কি দেখো 48 6 8 8, হ্যাঁ ঠিক আছে, ওয়াই 10 12 এক্স 15 8 ওয়াই 8 হলো 48, এক্স প্লাস ওয়াই সমান 13, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি দেখো, আমাদের এক্স প্লাস ওয়াই সমান এখানে 1 বলেছে, বাট এখানে কি আছে এক্স প্লাস ওয়াই সমান 13, তার মানে এটা কি, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে, এই যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা কি মিথ্যা। আচ্ছা এরপরের দিকে কোশ্চেন চলে এসো, বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 9 বছরে দ্বিগুণ হচ্ছে 4 গুণ হবে কত বছরে, তাহলে পি টাকা 1 প্লাস আর বাই 100 করে আমরা এন যদি দিই তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2p হয়ে যাচ্ছে, কারণ কি এখানে পি মাইনাস করতে লাগবে না, চক্রবৃদ্ধি হারে বলেছে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমল চক্রবৃদ্ধি হয়ে যাচ্ছে 2p, তো পিপি কেটে দিলে আমরা এটার মান পেয়ে গেলাম এটা। এখন বলেছে এন বছরে কিছু টাকা দ্বিগুণ হলে কত বছরে সেটা 4 গুণ হবে, অর্থাৎ সেম পি টাকাই 1 প্লাস আর বাই 100 করবো আমরা, ঠিক আছে, কত বছর আমরা সেই বছরটাকে ধরো আমি কথা বললাম n1, ঠিক আছে, কত বছর আমাদের 4 গুণ হবে বলেছে, তার মানে কি 4p হবে, তো পিপি ক্যান্সেল হয়ে গেল, সেম জিনিস 1 প্লাস আর টু দি পাওয়ার 100 এর মান কত 2 টু দি পাওয়ার 1 বাই n, দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস আর টু দি পাওয়ার 100 এর পাওয়ারে, এর পাওয়ারে কি লিখতে পারো দেখো, এটা সমান লিখতে পারো 2 টু দি পাওয়ার 1 বাই n, অর্থাৎ এদিকে যেটা থাকবে, এদিকে যেটা থাকবে সেটা এইটার পাওয়ারে 1 রুট হয়ে চলে আসবে, যেমন কারোর পাওয়ারে যেমন স্কোয়ার থাকলে এদিকে করি কি বর্গমূল, মানে 1 এর 2 হয়ে যায়, এখানে তো n আছে তো nth রুট হয়ে যাবে 2 এর পাওয়ারে, আর এইটার মান তাহলে আমরা বসাতে পারি 2 টু দি পাওয়ার 1 বাই n, আর তার পাওয়ারে কি n1 সমান 4। আচ্ছা 4 মানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে খুব সহজেই আমরা লিখতে পারি এখান থেকে যে 1 n1 বাই n গুণ করে দিচ্ছি n1 বাই n সমান কত 2, 2 থেকে এই 2 আর এই 2 বাদ চলে যাওয়ার পরে উপরের এইগুলোকে মানে সহগগুলোকে আমরা সমান করতে পারি, তাহলে n1 সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো 2n, তো এটাই আমাদের উত্তর, বোঝা গেছে। নেক্সট, অর্থাৎ 2n বছরে সেটা কিন্তু 4 গুণ হয়ে যাবে।
পরের কোশ্চেন বলছে দেখো একটা অংশীদারি ব্যবসায় এবিসি মূলধন অনুপাত দেওয়া আছে 3:8:5, ঠিক আছে। তো এখানে বলছে এর লভ্যাংশ শেয়ার লভ্যাংশ থেকে 60% কম। তো এই অঙ্ক অলরেডি আমরা দেখেছি, এ সি এর থেকে কম, তাহলে 3:5 থেকে কত কম না 2 কম। দেখো এ কোনটা, এই 3, সি কোনটা এইটা, তাহলে এ সি এর থেকে 2 কম। তো 2 এর মান টাকা হিসেবে কত, 60 টাকা। তার মানে 1 এর মান কত, 30 টাকা। 60 কে 2 দিয়ে ভাগ করলাম, 30 পেলাম। ওকে, তাহলে আমাদের বলেছে ব্যবসায় মোট লাভ্যাংশ কত। তাহলে 1 এর ভ্যালু যদি 30 হয় তো টোটাল লাভ কত, 3 যোগ 8 যোগ 5, তার মানে 8 3 11 5 16। তাহলে 16, 1 এর ভ্যালু যদি 30 হয় তাহলে 16 এর ভ্যালু কত, 16 গুণ 30 মানে 480 টাকা। ঠিক আছে, তোমরা চাইলে এক্স দিয়ে করতে পারো। কিরকম ভাবে করবে, যে ধরি প্রথম জনের লাভ 3x, দ্বিতীয় জনের লাভ 8x, তৃতীয় জনের লাভ 5x, তো সেটা সব কটা যোগফল সমান 60 করে সেখান থেকে দেখবে এক্স এর মান আসবে 30। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ax স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান 0 সমীকরণের বীজদ্বয় -5 আর -7 হলে এ আর বি এর মান কত। ওকে, তো এ আর বি এর মান করতে হবে আমাদের। খুব ভালো কথা। দেখো প্রথম কথা, আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে কি এইটা, সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে। তো আমরা এই সমীকরণ থেকে বীজ কি নিতে পারি, এই সমীকরণ থেকে বীজ কি নিতে পারি, অর্থাৎ এরকম নিতে পারি যে দুটো বীজের যোগফল সমান -b/a, অর্থাৎ এখানে -5 যোগ -7 দুটো বীজের যোগফল সমান -b/a, -b/a। আরেকটা নিতে পারি কি, -5 গুণ -7 দুটো বীজের গুণফল সমান কি c/a। তো এখানে c মানে কত আছে, 35 আছে, আর a মানে এটাই আছে। তো প্রথমটা থেকে আমরা একটা জিনিস পাবো কি না, -12 সমান -b/a, মিন্স এখান থেকে দেখো কেটে গিয়ে 12 সমান b/a আসছে। আর এইখান থেকে আমরা নিতে পারি কি, এখান থেকে আমরা নিতে পারি যে মাইনাস মাইনাসে প্লাস 35 সমান 35/a। 35 যদি কেটে যায় তাহলে a সমান আসছে কত, 1। তো এর মান যদি আমরা এখানে 1 বসিয়ে দিই তাহলে b/1 সমান আসছে 12, তার মানে b সমান আসছে 12 একে 12, তার মানে b এর মান 12, এর মান 1। এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসছে দেখো, x সমান 2 প্লাস রুট ওভার 3 হলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 এর মান নির্ণয় করো। তো x যদি 2 প্লাস রুট ওভার 3 হয়, ভালো করে বোঝো, x সমান 2 প্লাস রুট ওভার 3, তাহলে x স্কয়ার অর্থাৎ কি হবে, এটার হোল স্কয়ার। তার মানে এটাকে যদি হোল স্কয়ার করো, 2 স্কয়ার মানে 4, তারপরে 2 দুগুণে 4, 4 রুট ওভার 3, ঠিক আছে, এটাকে হোল স্কয়ার করছি, এদিকে হোল স্কয়ার করছি মানে এদিকে এটাকে হোল স্কয়ার করছি, তো 4 রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 এর হোল স্কয়ার করলে আসবে 3, তার মানে 7 প্লাস 4 রুট ওভার 3 এটা আসছে। তো মানগুলোকে বসিয়ে দিই আমরা, x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, তো x এর মান কত, x স্কয়ার এর মান 7 প্লাস 4 রুট ওভার 3 প্লাস সরি মাইনাস x এর মান কত, দেখো 4x আছে এখানে, 4 ইন্টু এক্স, তার মানে 4 দুগুণে 8, ঠিক আছে, 4 দুগুণে 8, এই মাইনাস আছে যেহেতু মাইনাস আর প্লাস এর গুণ হয়ে মাইনাস 4 রুট ওভার 3, ঠিক আছে, প্লাস 1, প্লাস 4 রুট ওভার 3 মাইনাস 4 রুট ওভার 3 কেটে গেল, 7 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস 1, তো কেটে গিয়ে 0 হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র, যদি অ্যাঙ্গেল সিওডি 120 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি হয়। তো আমাদের বলেছে এক্ষেত্রে অ্যাঙ্গেল বিওসি ও অ্যাঙ্গেল বিসিডির মান নির্ণয় করো। ওকে, অর্থাৎ দেখো আমি যদি ছবি না আঁকি, একটা ছবি আঁকলাম, দেখো মোটামুটি ভাবে আমি আঁকার চেষ্টা করলাম। তো এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি টি। আচ্ছা, এরপরে এই আছে আমাদের যে ডেটার সেই অনুযায়ী করছি, ধরো কেন্দ্র হচ্ছে এইটা, মানে ছবি অনুযায়ী আমি মোটামুটি করছি এখানে, এটা ধরো কেন্দ্র ও, এটা কেন্দ্র, ঠিক আছে, এইটা। আর আমাদের বলছে এখান থেকে এটা, ঠিক আছে। দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল সিওডি, দেখো সিওডি এটা হচ্ছে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএসি 30 ডিগ্রি, তো বি এ সি এইটা হচ্ছে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল বিওসি বের করতে হবে, তো বিওসি মানে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা বের করতে হবে, ঠিক আছে। আর অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি মানে এই দিকে যে অ্যাঙ্গেলটা এটাকে বের করতে হবে, ক্লিয়ার। আচ্ছা প্রথম কথা আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, তাহলে 2 ইন্টু বিএসি এর মান বলে দেওয়া আছে দেখো 30 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা 60 ডিগ্রি। ওকে, 60 ডিগ্রি। এবার দেখো
অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল সিওডি তাহলে কত আসবে? এটা থেকে 60, আর এখান থেকে বিওসি 60 ডিগ্রি বের করলাম, আর সিওডির মান দেখো দেওয়া আছে 120, তার মানে কত? 180 ডিগ্রি। তাহলে সিও এখান থেকে এইটা যদি দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তার মানে পুরো যে কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল বিওডি, দেখো বিওডি এই যে পুরো কোণটা সেটাও নিশ্চয়ই 180 ডিগ্রি আসবে। আচ্ছা, বিডি আবার কি? বৃত্তের ব্যাস, তাই তো? বিডি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিসিডি যেটা, সেটা 90 ডিগ্রি। কেন? এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ বলা যায়। ওকে, ছবিতে দেখতেই পাচ্ছ। আর এটা একটা অ্যাঙ্গেল বিওডিটা কি, সরি বিসিডিটা কি? এটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল বিসিডি কত আসবে? সরি এক সেকেন্ড, বিওসি যেটা আমাদের কোশ্চেন আছে, বিওসি সেটা 60 ডিগ্রি আমরা অলরেডি প্রমাণ করেছি। আর আরেকটা অ্যাঙ্গেল বিসিডি যেটা আমরা প্রমাণ করলাম 90 ডিগ্রি, মানে আনসার বের করলাম। ঠিক আছে, ব্যাস। নেক্সট কোশ্চেন দেখো, 6 কোশ্চেন কি বলছে? দুটো বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটো একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য করো। তো ভালো কথা, একটা ব্যাসার্ধ ধরো 8 সেমি 3 সেমি। এখন তোমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখান থেকে ধরো একটা বৃত্ত আঁকলাম ফার্স্ট, এটা ধরো 8 সেমি, এটা ধরো 3 সেমি, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 13 সেমি। ঠিক আছে, 13। আচ্ছা, নাম দিচ্ছি ধরো এটা এ, এটা বি। আচ্ছা, আমরা একটা স্পর্শক টানবো এখান থেকে। ঠিক আছে, স্পর্শক, তাই তো? একটা সরল সাধারণ স্পর্শক। তো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি আসছে, ব্যাসার্ধ 8, এটা 8, এটা 3, 8, এটা 3। আচ্ছা, এখান থেকে আমরা সরল সাধারণ স্পর্শক করব। তো আমরা এটা টেনে নিই। দেখো এই অঙ্ক অলরেডি আমরা সেটে করেছি আগে, জাস্ট আমি ছবি এঁকে আরেকবার বলে দিচ্ছি। দেখো এখন এইটার সমান্তরাল, এই সরল এইটার সমান্তরাল অক্ষ যদি আমরা টানি, ভালো করে লক্ষ্য করো, এখান থেকে একটা সমান্তরাল অক্ষ যদি টানি, এরকম টাইপসের পাবো না? এটা পাবো। তো এইটার ব্যাসার্ধ যদি 3 হয়, তার মানে এইটা 3, তো এটা 3 মানে এইটা 3। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই গোটাটা কত? 8। গোটাটা যদি 8 হয়, তাহলে এইটুকু আমি নাম দিয়ে দিচ্ছি ডি, ধরো নাম দিলাম এটা। তো এডির মান কত আসবে এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে তুমি কি বলবে? এটা নাম দাও পিকিউ, যে সরল সাধারণ স্পর্শকটা আছে তার নাম দিলাম পিকিউ। তো এডির মান কত আসবে না, এপি থেকে আমরা যদি পিডি বিয়োগ করে দিই, তো এপির মান কত? গোটা বড়টার ব্যাসার্ধ কত? 8, আর পিডি এইটুকু 3 মানে এটা সমান্তরাল, তার মানে এইটুকু 3 আসবে, তার মানে এটা আসছে কত? 5 সেমি। ঠিক আছে, 5 সেমি। ব্যাস, এবার আমাদের কাজ কি হবে? এইটা 5 এসে গেছে, অর্থাৎ এডির মান 5 এসে গেছে, আর এর নিচেরটা 13 দেওয়া আছে। তাহলে এটা কি? এটা তো একটা 90 ডিগ্রি, কারণ সমান্তরাল অ্যাক্সিস এখানে যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তার মানে এটাও 90 ডিগ্রি। তার মানে এটা ভূমি আর এটা লম্ব ভাবতে পারি। তাহলে অতিভুজটা আমাদের দেওয়া আছে, তো অতিভুজ কত? 13 দেওয়া আছে। কেন্দ্রটার মধ্যে দূরত্ব কত? 13, অর্থাৎ এখানে এবি দেওয়া আছে কত? 13। তো আমাদের বের করতে বলেছে কোনটা? সরল সাধারণ স্পর্শক। তার সরল সাধারণ স্পর্শকের যা দৈর্ঘ্য হবে, এইটার তো তাই দৈর্ঘ্য হবে। তাহলে বিডিটাকে আমাদের বের করতে হবে। তার মানে বিডি কি? বিডি হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা বলতে পারি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান পিকিউ স্কোয়ার, সরি বিডি স্কোয়ার, এক সেকেন্ড এবি স্কোয়ার, এবি স্কোয়ার, কারণ এবিটা হচ্ছে আমাদের অতিভুজ। ক্লিয়ার? তো এডির মান দেখো আমরা 5 স্কোয়ার মানে 25 বলতে পারি। আর বিডির মান দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, বিডিটা কত বের করলাম এক্ষুনি, এক সেকেন্ড, বিডি না, বিডিটাই তো বের করবো, বিডিটাকে আইডেন্টিফাই করবো। বিডি স্কোয়ার আর এবির মান দেওয়া আছে 13, তাহলে বিডি সমান চলে আসছে কত? √169 মাইনাস 25। ক্লিয়ার? তো 144, তো 144 মানে কত আসছে? 12। ঠিক আছে, তো এটা আসছে কত? 12। ওকে, তাই তো? দেখো এডির মান আমরা পেয়ে গেছি এখানে 8 থেকে 3 বিয়োগ করে 5, এটা 5 আর এটা 13, তার মানে এটা কত? 12। তার মানে সেক্ষেত্রে আমাদের পিকিউর যে মান চলে আসবে 13 সেমি। ক্লিয়ার? এখানে আসছে উত্তর 13 সেমি। নেক্সট, এক সেকেন্ড, পিকিউ 13 কেন? বিডি তো 13 এসছে, বিডি 13 মানে পিকিউ 13 আসবে, এই সরি 12 আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, সমকোণী ত্রিভুজ
এবিসি এর অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল সমত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব টান হলো। তো ছবিটা আঁকি, লম্ব, এটা নাম দিলাম ধরো না এবিসি সমকোণী ত্রিভুজ, তাই তো, এবিসি। তো মোটামুটি ভাবে নাম দিলাম ধরো এ, সমকোণী ত্রিভুজ আমরা কোনটা হবে জানি না, আর এখানে ধরো দিলাম ডি। অতিভুজ বিসিটা ঠিকঠাকই রয়েছে, বিসির উপর এডি লম্ব টানা হয়েছে, বিসি সমান 13 দেওয়া আছে, এই গোটাটার যে লেন্থ দেওয়া আছে 13, আর বিডি দেওয়া আছে কত, বিডি, বিডি মানে এইটুকু 4 দেওয়া আছে, এডিটাকে বের করতে হবে, এডিটাকে। আচ্ছা বিসি 13 দেওয়া আছে, বিডি দেওয়া আছে 4, তাহলে আমি যদি বলি সিডি কত, সিডি কত, সিডি করবে বিসি মাইনাস বিডি, অর্থাৎ 13 মাইনাস 4, তার মানে 9 সেমি। আচ্ছা দুটো ত্রিভুজ, এই যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এদের কি সদৃশ্য? আর যদি সদৃশ্য হয় তাহলে আমরা বলতে পারি যে এডি বাই সিডি, দেখো এডি, এডি বাই সিডি, দেখো ভালো করে করো, এডিটা সিডি এর উপর লম্ব সমান বিডি বাই এডি। দেখো এখানে যেমন এডিটা সিডি এর উপর লম্ব, তেমনি এখানে বিডিটা এডি এর উপর লম্ব। তো ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো, দেখো এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি। তো বিডির মান কত 4, আর সিডির মান কত 9, তখন 36, আর 36 তখন এডি কত আসবে, √36 মানে 6 সেমি। ব্যাস হয়ে গেল উত্তর। তো এখান থেকে তুমি শর্টকাটও একটা জিনিস করতে পারো, আমি বলে দিচ্ছি দেখে নাও শর্টকাট কি করবে। জাস্ট একটা শর্টকাট আমি বলছি, দেখো ভালো করে লক্ষ্য করো। যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি, এক সেকেন্ড, যদি এখান থেকে আমরা ক্যালকুলেশন করি কি করবে, মনে রাখবে যেটা লম্ব হচ্ছে অতিভুজের উপরে সেইটার স্কোয়ার, দেখো সেইটার স্কোয়ার সমান যার উপর লম্ব সেই দুটোর গুণফল বিডি ইন্টু সিডি। ব্যাস এইটুকু করলেও কিন্তু হবে, তুমি যদি এত কিছু না করে সরাসরি মানটুকু করতে পারো তাতেও কিন্তু হবে। এটা একটা ডাইরেক্ট ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো থিটা অপনয়ন করতে বলেছে। তো থিটা অপনয়ন করতে হবে, তো ভালো কথা, x সমান a cos থিটা, b সমান x সমান a cos থিটা প্লাস b sin থিটা, y সমান a sin থিটা মাইনাস b cos থিটা। ওকে, তো প্রথম কাজ কি হবে, দুটোকে আমরা স্কোয়ার করে যোগ করে দেবো, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডাইরেক্ট লিখছি একেবারে, ঠিক আছে। আর এটাকে যদি হোল স্কোয়ার ভাঙি তাহলে একেবারে লিখতে পারি যে a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস b স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস এখান থেকে কি হবে, একটা 2 sin থিটা cos থিটা বেরোবে না, সরি 2ab sin থিটা cos থিটা, 2ab sin থিটা cos থিটা। আচ্ছা এই মাইনাসটাকে যদি করি সেম এখানে আসবে কি a স্কোয়ার sin স্কোয়ার থিটা, ওকে, প্লাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা, আর এখান থেকে একটা তৈরি হবে কি মাইনাস 2ab sin থিটা cos থিটা, এটা আসবে। দেখো এই প্লাস 2ab sin থিটা cos থিটা এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি পড়ে থাকছে, এখান থেকে স্কোয়ার কমন নিলে হবে স্কোয়ার কমন নিলে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখান থেকে বি স্কোয়ার কমন নিলে হবে সেম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে মান আসছে সেটা কি এ স্কোয়ার, এটার মান কত 1 প্লাস বি স্কোয়ার, এটার মান কত 1, তো বি স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে ওটাই আসছে। তো এখান থেকে পুরো 3টা চলে গেছে। তো আমাদের থিটা অপনয়ন করতে বলেছে, আমরা অপনয়ন করে দিয়েছি। নেক্সট কোশ্চেন চলে আসছি, সাইন থিটা প্লাস কোসেক থিটা দেওয়া আছে 2, সাইন টু দি পাওয়ার 7 থিটা কোসেক টু দি পাওয়ার 7 থিটার মান বের করতে হবে। আচ্ছা যেটা সাইন থিটা দেওয়া আছে আর কোসেক থিটাকে লিখবো 1/sin থিটা, সেটা সমান কত 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সাইন থিটা সমান, মানে এখান থেকে সাইন স্কোয়ার থিটা লসাগু করে পাবো প্লাস 1 সমান এখান থেকে 2, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা আর এখানে কোনাকুনি গুণ করলে 2 sin থিটাকে দিয়ে নিয়ে চলে আসছে মাইনাস 2 sin থিটা, ঠিক আছে, প্লাস 1 সমান 0। তো এখান থেকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, একটাকে ভেঙে আমরা যদি 2 করি মানে 1 প্লাস 1 করি, তাহলে আমরা একটা জিনিস পাবো এখান থেকে সাইন থিটা মাইনাস 1 সমান 0, তাহলে সেক্ষেত্রে সাইন থিটা সমান আসছে 1। তো সাইন থিটা যদি 1 হয় তাহলে কোসেক থিটা সমান কত আসবে বলো, 1/sin থিটা, তার মানে সেটাও 1 আসবে। তাহলে সাইন টু দি পাওয়ার 7 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 7 থিটা বের করতে বলেছে আমাকে, তাহলে 1 এর পাওয়ারে 7, এখানেও সেম 1 তার পাওয়ারে 7, ঠিক আছে।
তাহলে আসছে কত 1 + 1 = 2, এটাই आंसर। এটা যদি বুঝতে সমস্যা হয়, এটা যদি কারো বুঝতে সমস্যা যে এই লাইন থেকে এই লাইন কি করে এসছে, তো দেখো এটাকে আমি যদি ভাঙি, এটা কি sin থিটার হোল স্কয়ার -2 sin θ * 1 + 1 স্কয়ার, তার মানে sin θ + 1 এর হোল স্কয়ার, এটা তাই তো sin θ + 1 এর হোল স্কয়ার, এটা বুঝা গেছে? তো সেটা সমান 0, তার মানে স্কয়ারটাকে ওদিকে পাঠালে 0 হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু করতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ও আচ্ছা এটা রিপিট কোশ্চেন আমরা করে ফেলেছি অলরেডি, ঠিক আছে? রিপিট কোশ্চেন যেগুলো রিপিট লিখে দিচ্ছি, ঠিক আছে? যারা পিডিএফ নিয়ে নাও তো সেক্ষেত্রে তাদের বলবো তোমরা ওখান থেকে দেখে নাও। এটাও রিপিট কোশ্চেন, এসব উত্তর করে করে আমাদের একদম পুরো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? বলতে পারবে কত উত্তর আসবে এখান থেকে? এটার উত্তর আসবে কত 1/9। আশা করি তোমাদের খাতায় অঙ্কগুলো কিন্তু হয়ে গেছে, কারণ অঙ্ক আমি কিন্তু একাধিকবার করিয়ে দিয়েছি, ঠিক আছে? এটার উত্তর কত আসবে? এটার উত্তর আসবে 6। নেক্সট, আচ্ছা কোন মূলধন 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, এটাও করানো আছে, এটাও সেটের কোশ্চেন। দেখো বেকার সময় নষ্ট করবো না, ভিডিওটাকে লেন্দি করবো না, যে অঙ্ক তোমাদের খাতায় আছে সেটা তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো এই কোশ্চেন আমরা করিনি, ফার্স্ট টাইম এটা আমরা করব, মানে এখনো পর্যন্ত কোনো সেটে আমি কিন্তু করাইনি। কি আছে কোশ্চেনে দেখো, বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা বিবি যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তো প্রদীপ বাবুর মূলধন আমরা আলাদা করে বের করব, প্রদীপ বাবু আর আমিনা বিবি, ক্লিয়ার? এখন দেখো ব্যবসা শুরু করেছে 5 মাস পর প্রদীপ বাবু আরো এত টাকা দিয়েছেন, তাহলে ফার্স্ট কেস কি আসছে দেখো, যে প্রদীপ বাবু 24,000 টাকা 5 মাস খেটেছে, তার মানে কত টাকা টোটাল? 120 আর 3টে শূন্য। এরপরে 5 মাস পরে তিনি আরো 4,000 টাকা দিয়েছেন, অর্থাৎ তার 24,000 ছিল, হয়ে গেল এখন কত, আরো 4,000 যখন বাড়ছে আরো হয়ে গিয়ে সেটা হচ্ছে 4,000 টাকা আরো বাড়ছে, তো বেড়ে হয়ে গেল 28,000 টাকা। তো এই 28,000 টাকা নিশ্চয়ই বাকি 7 মাস কেটেছে, কোথা থেকে পেলাম 7 মাস? না 12 থেকে 5 বাদ দিয়ে দিলাম, মানে বাকি 7 মাস, তবে তো 1 বছর আসছে। তো এটা গুণ করে দাও, 7,56 6 5 14 আর 5 19, 1 2 3, তাহলে প্রদীপবাবু টোটাল মূলধন আমরা যোগ করলে পেয়ে যাবো 0 0 0 6 11 3, এটা হচ্ছে প্রদীপবাবুর মোট মূলধন। আর আমিনা বিবি কিছুই করেনি, দেখো আমিনা বিবি প্রথমে দিয়েছিল কত টাকা, না 30,000 টাকা, তার পুরো টাকাটাই শেষ পর্যন্ত খেটেছে, অর্থাৎ 12 মাসই খেটেছে, তার মানে তার টোটাল মূলধন কত পেয়ে যাচ্ছে, আমরা গুণ করে দাও 36 আর 1 2 3 4টে শূন্য, এটাই হচ্ছে তার আমিনা বিবির মোট মূলধন, আর এটা হচ্ছে প্রদীপ বাবুর মোট মূলধন। যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাত করলে কি পাবো দেখো, 316:360, 3টে করে শূন্য ক্যান্সেল করলাম। নেক্সট আমরা পাচ্ছি কি, এটাকে যদি আরো কাটাকাটি করে ছোট করে যাই তো কি পাবো দেখো, 79:90, 4 দিয়ে যদি কাটাকাটি করি, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা অনুপাত পেয়ে গেছি। বলছে বছর শেষে 27,716 টাকা লাভ হয়েছে, তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে? তাহলে প্রদীপ বাবুর ক্ষেত্রে 79 বাই দুটো যোগফল, তো দুটোকে যোগ করলে কত হবে 9 আর 7 9 16। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, তাই তো? দেখো এই জিনিসগুলো কিন্তু আর ডিটেলস আমি লিখছি না, যে প্রদীপ বাবুর মোট মূলধন, আমিনা বিবির মোট মূলধন, প্রদীপ বাবু আমিনা বিবির মূলধনের অনুপাত, কারণ তোমরা এতদিন ক্লাস করছো তোমরা খুব ভালো করে জানো, ওই কথাগুলো আমি মুখে বলে চলে যাচ্ছি, ওইগুলো কিন্তু খাতায় তোমরা তুলবে, সময় নষ্ট করার দরকার নেই। তো তোমরা কিন্তু ক্যালকুলেশনটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, হেল্প করে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে এটাকে আমরা যদি কাটাকাটি করি, করার পরে গুণ করে নিই, তো এই যে উত্তর আসবে, আমি কাটাকাটি আর করছি না, আমি গুণ করে বলে দিচ্ছি সরাসরি, যে উত্তর আসবে সেটা হচ্ছে 12,956 টাকা। এটা করে নেবে কাটাকাটি করে তোমরা। আর আরেকটা আসবে যেটা আমিনা বিবির ক্ষেত্রে, ঠিক আছে? সেটা আসছে কত, 90/169, তো এটার উত্তর আসছে 14,760 টাকা। ক্লিয়ার? এই জিনিসগুলো এতদিনে তোমাদের কিন্তু করে করে প্র্যাকটিস করে করে মনে থাকার উচিত, মানে একদম পুরো মুখস্থর মতো হয়ে গেছে। কিন্তু কিছুই নাই, দেখো সিম্পল কাটাকাটি করো আর গুণ করে দাও। তো এই 169 সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 27,716 90 দ্বারা ডিভিজিবল, এই 169 দ্বারা ডিভিজিবল। অথবা কারো যদি মনে হয় ছোট কাটো, সেটা চেক করে নাও, দেখো 13 দিয়ে কাটলে 13 হয়, এখানে 13 দিয়ে কাটো, 13 দিয়ে 26, 1 7, 13 13, 4 1, 13 3 39, 13 2 13, 13 3 39, এক সেকেন্ড, 13 দিয়ে 26, 1 7, 13 13, 4 1 39 2, হ্যাঁ 13 2 26, তো এইটা 13, এটা আবারও 13 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? তো 13 1 13, 8 3, 13 6 78, ঠিক আছে? 5 2, 13 4 52, তাহলে 164 সঙ্গে 90 গুণ করে দাও, দেখো উত্তর এটা। সিমিলারলি এটা 169 টাকা আমরা সরাসরি এখানে কাটতে পারি 164। ক্লিয়ার? ব্যাস উত্তর শেষ, এটাই আমাদের বের করতে বলেছিল। নেক্সট কোশ্চেন দেখো, সমাধান করতে বলা হয়েছে। তো a/x - b
প্লাস বি বাই এক্স মাইনাস এ। এখন এই যে 2 আছে না, 2টাকে আমরা 1 প্লাস 1 ভেঙে দিচ্ছি, 1 প্লাস 1 ভেঙে দিচ্ছি করে একটা 1কে এদিকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ -1 করে সমান চিহ্নের দিকে আসলে কি -1 প্লাস বি বাই এক্স মাইনাস এ -1 সমান 0। অর্থাৎ এই 2টাকে 1 প্লাস 1 করে এদিকে নিয়ে চলে এলাম। এবারে সিম্পল লসাগু করছি, এক্স মাইনাস বি লসাগু করছি, এখানে আসবে এ মাইনাস এক্স প্লাস বি, এখানে আসবে এক্স মাইনাস এ লসাগু হবে বি মাইনাস এক্স প্লাস এ সমান 0। তো এখান থেকে সলভ করলে কি পেয়ে যাবো বলো, এখান থেকে দেখো উপর থেকে এ প্লাস বি মাইনাস এক্স কমন চলে আসছে, এ প্লাস বি মাইনাস এক্স কমন চলে আসছে, আসলে পরে থাকছে কি 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ সমান 0। আচ্ছা, এ প্লাস বি প্লাস এক্স এটা সমান একবার 0 হবে, আর এই পোর্শনটা সমান 0 হবে। তো যখন এ প্লাস বি মাইনাস এক্স সমান 0 করবো, তাহলে এখান থেকে দেখো এক্স সমান পেয়ে যাবো এ প্লাস বি। তো এটা একটা আনসার আমরা পেয়ে গেলাম। আর আরেকটা উত্তর কি হবে, এই পোর্শনটা সমান 0 করবো, অর্থাৎ এই দিকেরটা 1 বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ এটা সমান 0 করলে আমরা এখান থেকে লসাগু নিয়ে নেবো এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এখানে হবে এক্স মাইনাস এ প্লাস এখানে হবে এক্স মাইনাস বি সমান 0। তো এটা ক্রস মাল্টিপ্লাই করলে কোনো এটা 0 হয়ে যাচ্ছে, তখন এক্স মাইনাস এ 2x মাইনাস এ মাইনাস বি সমান 0। তাহলে 2x সমান আসবে এ প্লাস বি সমান চিহ্ন এদিকে এ প্লাস বিটাকে নিয়ে নিলাম, মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি এদিকে গিয়ে প্লাস এ প্লাস বি হয়ে গেল। তাহলে x সমান এ প্লাস বি বাই 2। বাস এটা একটা আনসার হয়ে গেল। নেক্সট, দুটো ধনাত্মক সংখ্যার অন্তর দেওয়া আছে 3, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 117, সংখ্যা দুটোকে নির্ণয় করতে হবে, তাই তো। আচ্ছা, তো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তো কিভাবে করতে পারি, তাই একটা সংখ্যা ভাবতে পারি x আর আরেকটা সংখ্যা কি x মাইনাস 3, বাস হয়ে গেল, আর কিচ্ছু নেই অঙ্কে। তো তাদের বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার আর এক্স মাইনাস 3 হোল স্কোয়ার করে নাও, সেটা সমান 117। তো এটাকে মিডল টার্ম করবো ক্যালকুলেশন করার পরে, তো করলে এক্স এর দুখানা মান আসবে, একটা 9 আসবে আর একটা -6 আসবে। কিন্তু এটাকে আমরা করব কি অগ্রাহ্য করব। কেন করব, কারণ দুটো ধনাত্মক সংখ্যা, এই -6 কে যদি তুমি এখানে ইনপুট করো, দেখো -6 -3 মানে -9 আসছে, তো যেটা কিন্তু পসিবলই নয়, কারণ এখানে আমাদের মাইনাসটা নেগেটিভ মান আসবে, তো সেই জন্য কিন্তু এখানে অগ্রাহ্য হবে। আর আমাদের এখানে পরিষ্কার বলা আছে ধনাত্মক মান নিতে হবে, তো সেই জন্য আমাদের এখানে 9টাকে নেব, ঠিক আছে। তো 9টাকে নিয়ে 9 একবার উত্তর হবে, 9 - 3 করলে 6 একবার উত্তর হবে, ঠিক আছে। তো একবার 9 আনসার আসবে, আর একবার কি 9 - 3 করলে 6 আসবে। তো এখানে ক্যালকুলেশনটা তোমাদের কিন্তু সলভ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 হোল স্কোয়ার করলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2 3 6 6x প্লাস 9 সমান 117। আচ্ছা, তাহলে এখান থেকে আসবে 2x স্কোয়ার মাইনাস 6x, 117 এর দিকে নিয়ে নিলে কত আসবে, 117 9 8 মানে -108, তাই তো, এটা সমান 0, ঠিক আছে, এটা সমান 0। তো এটাকে আরো ছোট করে নাও, 2 কমন নিলে, এদিকে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 সমান 0। বাস এই কাজটা তোমাদের করার দায়িত্ব, ঠিক আছে। আর আমি তো উত্তর বলেই দিয়েছি তোমাদেরকে x এর মান কি আসবে। নেক্সট কোশ্চেন চলে আসছি, এটাও রিপিট কোশ্চেন আমরা করে ফেলেছি অলরেডি, ঠিক আছে, রিপিট। নেক্সট কোশ্চেন, এটাও অলরেডি আমরা আগের সেটে করেছি, ঠিক আছে, আগের সেটেই করেছি, এটা কিউবের দিয়ে, ক্লিয়ার। এটাও রিপিট কোশ্চেন। নেক্সট, আচ্ছা এইটা করব আমরা, এটা আমাদের নতুন সেট, মানে সেটে এই কোশ্চেন আমরা ফার্স্ট করছি। তো কি আছে কোশ্চেন, ax minus by by c, cx minus az by b, bz minus cy by a। তো এটা সমান আমরা কি ধরে নেবো, কে ধরে নেবো, পাশে লিখে দিচ্ছি একেবারে, এটা সমান কে ধরলাম। তো যদি এটা আমরা কে ধরি, তাহলে কি পাবে এখান থেকে বলো একটা জিনিস, তুমি কি বলতে পারো, না তুমি বলতে পারো যে কোনাকুনি যদি গুণ করি ay minus bx সমান আসবে ck, হ্যাঁ কি না, ay minus bx সমান ck। আর আরেকটা আসবে কি সেম জিনিস, তো এখান থেকে আমরা যদি বলি যে আরেকটার মান কি, অর্থাৎ cx মাইনাস az সেটা সমান আসবে কি bk, আর এখান থেকে bz মাইনাস cy সেটা আসবে কি ak। ওকে, পেয়ে গেলাম আমরা এইটুকু। এরপর আমরা কি করছি না, এই যে ay মাইনাস bx সেটা সমান কি ck এসছে, তো সবার সঙ্গে দেখো k রয়েছে, তাই না, সবার সঙ্গে কে রয়েছে। তো আমরা যদি এখান থেকে মানে সিম্পল ক্যালকুলেশন করি, তো একটা জিনিস এখান থেকে আমরা পাচ্ছি যে ay মাইনাস bx ইন্টু সি, ঠিক আছে, সেটা সমান কে সি স্কোয়ার, হ্যাঁ কিনা, অর্থাৎ সি গুণ করলাম এখানে। ওকে, সেম জিনিস এখানে আমরা সি গুণ করলাম, এখানে নিশ্চয়ই আমরা বি গুণ করব, তাহলে সি এক্স মাইনাস এ জেড, এখানে বি গুণ করলাম, করলে এখানে পাবো দেখো কে বি স্কোয়ার। এটা করার উদ্দেশ্য কেন তোমরা একটু পরে দেখতে পাবে। সেম এখানে কি করছি, বিজেড মাইনাস সি ওয়াই, এখানে সি গুণ করছি, করলে আমরা পাবো, সরি সি নয়, এখানে
এ গুণ করছি, কোথা থেকে দেখতে পাচ্ছি আমরা, দেখো এইখান থেকে, এই মানগুলো থেকে গুণ করছি, ঠিক আছে। তো এখানে আসবে কি এ স্কোয়ার কে বা কে স্কোয়ার, একই ব্যাপার। ওকে, তো যে মানগুলো আমরা পেলাম এখান থেকে কি কে এস স্কোয়ার, কে বি স্কোয়ার, কে স্কোয়ার, এইভাবে প্রত্যেকটা পেয়েছি। তো এইগুলোকে কি করছি, বাম দিকের সঙ্গে বাম দিক আর ডান দিকের সঙ্গে ডান দিক গুলো যোগ করে দিচ্ছি। তো যোগ করলে এদিকের বাম দিক, এদিকের বাম দিক, এদিকের বাম দিক গুলো এক জায়গায় যোগ করছি, এদিকে ডান দিক গুলো যোগ করছি। তো করলে কি পাচ্ছি, পাবো দেখো এখান থেকে একবারে ক্যালকুলেশন করে লিখছি, ঠিক আছে। দেখো এ সি ওয়াই, ঠিক আছে, মাইনাস এ বি এক্স গুণ করছি, দেখো এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, যেমন করি আমরা, ঠিক আছে, মানে তোমার বিচ্ছেদ নিয়মে, প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড, তারপরে প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই সমান, এদিক থেকে দেখো কি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এই পোর্শনটা দেখো পুরোটা কেটে বাদ চলে যাচ্ছে, প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই, ঠিক আছে, প্লাস এ বি এক্স প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড প্লাস বি সি এক্স মাইনাস এ বি এক্স, সব কেটে বাদ চলে গেল, ঠিক আছে। তো কেটে বাদ চলে গেলে এখানে কি আসছে, জিরো আসছে, তাই তো। তো জিরো সবটা একটা হয়েছে এ বি এক্স, এ বি জেড, বি সি এক্স, বি সি এক্স, বি সি এক্স মাইনাস এ বি জেড, এখান থেকে এ বি জেড এ সি ওয়াই, তো এ সি ওয়াই এস সব কেটে গেছে, ওকে, এ সি ওয়াই মাইনাস এস ওয়াই কেটেছে, এখান থেকে এ বি জেড কেটেছে, এখান থেকে বিসি এক্স, সরি এখানে আমরা উল্টো লিখেছি, এটা এটা বিসি এক্স, ঠিক আছে, কেটেছে। তো জিরো, জিরো সমান কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কে এর মান জিরো। তো কে সমান যদি জিরো হয়, কেন জিরো হচ্ছে, কারণ এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নট ইকুয়াল টু জিরো হবে, এস স্কোয়ার নট ইকুয়াল টু জিরো হবে, কেন, কারণ প্রত্যেকটা স্কোয়ারের যোগফল আর যাই হোক সেটা কিছুতে একটা মান থাকবে, আর নেগেটিভ হলেও সেটা তো পজিটিভই আসবে, হ্যাঁ কিনা। তারপর আমরা বলতে পারি এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো, আর সি নট ইকুয়াল টু জিরো। এবারে আমাদের কোশ্চেনে দেখো প্রুভ করতে হবে কি ওইটা, তো সেই মানগুলোকে আমরা কি করছি, বসিয়ে দিচ্ছি। প্রথম ছিল কি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি, তো আমরা ওখান থেকে কে এর মান, তো এটা সমান কি কে ধরেছি, তা কে এর মান কি পেলাম, জিরো পেলাম, অর্থাৎ এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান জিরো, হ্যাঁ কিনা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এ ওয়াই মাইনাস বি এক্স সমান জিরো, তাহলে এ ওয়াই সমান বি এক্স, এটুকু বলতে পারি। সিমিলারলি এই সেম প্রসেস যেমন এটার সঙ্গে করলাম, সেম প্রসেস সেম এটার সঙ্গেও করতে পারি, এটার সঙ্গেও করতে পারি। তাহলে সরাসরি আমরা এখান থেকে বলতে পারি যে অনুরূপে, ঠিক আছে, আমরা বলতে পারি যে অনুরূপে, অনুরূপে কি লিখতে পারি, সি এক্স সমান দেখো এ জেড হবে, এই একই রুলস আমি আর দেখাচ্ছি না, একই জিনিস তোমরা অনুরূপে লিখতে পারো। আর আরেকটা হবে কি বি জেড সমান সি ওয়াই, দেখো এখান থেকে বি জেড মাইনাস সি ওয়াই কে সমান চিহ্নের দিকে পাঠিয়ে দিয়ে প্লাস সি ওয়াই হয়ে যাবে, ব্যাস আর কিছুই নেই, অঙ্ক শেষ। এবারে এইগুলোকে, এই তিনটেকে আমরা তুলনা করে দেবো, এই যে তিনটে, একটা দুটো আর এই তিনটে, এই তিনটেকে আমরা তুলনা করে দেবো। তো তুলনা করলে আমরা পেয়ে যাবো, দেখো দেখো এক্স বাই এ, দেখো এক্স বাই এ এখান থেকে পাবো, অর্থাৎ যদি আমরা দেখি এ ওয়াই আছে, তাই তো, দেখো এখানে ভালো করে দেখো এ ওয়াই, তো আমরা যদি এখান থেকে ওয়াই বাই এক্স নিই তাহলে কত পাবো বলো, বি বাই এ, এইটুকু লেখে যাই। তো এখান থেকে যদি এক্স বাই ওয়াই করি, সরি এ বাই বি, এ বাই বি, এইটা থেকে দেখো এটা থেকে এটা লিখে যায় এই ওয়াই সমান বি এক্স, তাহলে এক্স এর তলায় ওয়াই নিয়ে চলে আসছি, এর তলায় বি নিয়ে চলে গেলাম, হয়েছে। আচ্ছা এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যায় দেখো এ বাই এ বাই সি, এদিকে যদি নিই, এদিকে যদি নিই এ বাই সি, তাহলে এদিকে আমাকে নিয়ে যেতে হবে কি সি বাই এ বাই সি নিচ্ছি, তাহলে আমাকে নিতে হবে এক্স বাই জেড। সেম এখান থেকে কি নিতে পারি, এখান থেকে নিতে পারি দেখো ওয়াই বাই জেড সমান এখানে ওয়াই বাই জেড, এখানে হবে বি বাই সি। তো ব্যাস আর কিচ্ছু নেই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেখো ওয়াই বাই এক্স, এখানে দেখো ওয়াই বাই জেড, তাহলে এ বাই বি বাই সি সব কটাকে তুলনা করে দাও, অর্থাৎ এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, ব্যাস প্রমাণ শেষ, ক্লিয়ার। নেক্সট, তো এটাও আমরা প্রুভ করেছি আগের দিনে নয় সরি তার আগের সেটে ছিল এটা, এটা আমাদের রিপিটেড কোশ্চেন। নেক্সট, সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই, এটা আমাকে দেখাতে বলেছে, এটা প্রুভ করো।
ঠিক আছে। আর এই যে কোশ্চেনটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এর মাধ্যমকে বহুবার এসছে কিন্তু ভিভিআই কোশ্চেন এটা, ঠিক আছে, ভিভিআই কোশ্চেন। যদি কারোর মনে হয় কোশ্চেন আমার কাছে নেই বা আমি পারছি না, তবে অবশ্যই কোশ্চেনটাকে স্ক্রিনশট তোলো আর আমাকে এক্সাম মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে দিয়ে দাও, আমি কিন্তু আলাদা করে দেবো, চিন্তা করতে হবে না, আমি একাধিকবার করে দেবো। কিন্তু এই একই কোশ্চেন আমি বহুবার সলভ করেছি, যার জন্য আমি কিন্তু আর করছি না, ঠিক আছে। দেখে নাও, কারণ এটা ক্যালকুলেশন অনেক বড়, কে দিয়ে করতে হবে, তো আমার একটা স্লাইডে ধরবে না, তো সেই জন্যই বলছি যদি কারোর প্রবলেম হয় তো সরাসরি তুমি কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর চলে আসছি, দেখো সাইন থিটা এক্স। আচ্ছা এর মাঝখানে কিন্তু আমি 3-4টা দাগ স্কিপ করছি। কোন দাগগুলো? না, উপপাদ্য সম্পাদ্য প্রয়োগগুলো। কারণ তোমরা জানো যে উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের আমি সাজেশন দিয়ে দেবো, শুধু উপপাদ্য নয় সমস্তটা সাজেশন তোমাদের খুব শীঘ্রই এসে যাবে। তো তোমরা একটু চ্যানেলে ফোকাস করো, তো সেখানে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি সাজেশনটা তোমাদের হাতে কিন্তু চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, সমস্ত উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ পুরো দাগ নাম্বার ধরে ধরে সাজেশন তৈরি করছি আমি, দাগ নাম্বার ধরে ধরে। তো দেখো সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই আমাকে প্রমাণ করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এখান থেকে এটা সমান কে ধরে নিলাম, এটা সমান কে ধরে নিলাম, ধরলে আমরা এখান থেকে বলতে পারি যে সাইন থিটা সমান কে এক্স আর কস থিটা সমান কে ওয়াই, দুটো জিনিস বলতে পারি। তাহলে সেখান থেকে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার থিটা, এদিকে স্কোয়ার করে দুটোকে যোগ করছি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বাম দিকের সঙ্গে বাম দিকে স্কোয়ার করে যোগ করছি, তেমনি ডান দিকের সঙ্গে ডান দিকে স্কোয়ার করে যোগ করছি, অর্থাৎ এখান থেকে আসবে কি কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। সিম্পল, মানে এইটার হোল স্কোয়ার করছি তো এদিকে হোল স্কোয়ার হবে, বলে দুটোকে যোগ করছি, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর, ঠিক আছে। 1 নম্বর আর 2 নম্বরকে স্কোয়ার করছি, 1 নম্বর স্কোয়ার, ঠিক আছে, যোগ 2 নম্বরে স্কোয়ার করে তাকে যোগ করলে আমরা এটা পাই। তো এটা মানে কত? 1, আর এখান থেকে কে স্কোয়ার কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ কে স্কোয়ার এর মান, কে এর মান চলে আসবে দেখো 1/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখেছিলাম? কে এক্স। তাহলে সাইন থিটা সমান কে এর মান আমরা যদি বসাই 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে কি এক্স, ঠিক আছে। তার মানে ক্যালকুলেশন করলে কি হবে? ক্যালকুলেশন করলে আসবে দেখো এক্স আর 1 গুণ করে দিলে হবে এক্স। সেম কস থিটা সমান আমরা পেয়ে যাবো কি cos থিটা সমান কে ওয়াই, তাহলে কে ইন্টু ওয়াই করলে পাবো y/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের কি বিয়োগ করতে বলেছে, তাহলে যদি বিয়োগ করি তাহলে কি পাবো? সাইন থিটা মাইনাস কস থিটা পেয়ে যাবো কি দেখো না, x/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমরা লসাগু করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু করলে উপরে এক্স মাইনাস ওয়াই, দেখো ওটাই তো প্রমাণ করতে বলেছিল, তো প্রুভড হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো সেক স্কোয়ার 45 ডিগ্রি আছে, তো সেক স্কোয়ার 45, সেক 45 এর মান কত? √2 এর হোল স্কোয়ার, কট 45 কত? 1 তার হোল স্কোয়ার প্লাস 2 tan 30 1/√3 হোল স্কোয়ার, 1 মাইনাস tan 30 কত? 1/√3 হোল স্কোয়ার, ঠিক আছে। তো √2 এর স্কোয়ার করলে কত হয়? 2 মাইনাস 1 প্লাস এখান থেকে আসবে 2 এর 3, √3 এর স্কোয়ার করলে কি শুধু 3 হয়, এখানে 1 মাইনাস 1/3, তার বিয়োগ করলে 1, এখানে 2 এর 3, নিচে 2 এর 3, তো 2 এর 3 কেটে গেল, 1 প্লাস 1, তো 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এটা নতুন টাইপস এর কোশ্চেন। tn দেওয়া আছে দেখো sin টু দি পাওয়ার n থিটা প্লাস cos টু দি পাওয়ার n থিটা, তো আমাদের এটা প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। তো দেখে নাও কি করব, tn এর মান আমাকে বলে দিয়েছে আর এটাকে প্রমাণ করতে বলেছে, তাহলে সরাসরি আমি যদি বলি কি না, এটা যদি প্রমাণ করতে শুরু করি, অর্থাৎ এই যে পোর্শনটা t3 মাইনাস t5/t1 যদি আমি শুরু করি, আমি কি লিখবো? n এর জায়গায় n বসাবো জাস্ট, তো এখানে n এর জায়গায় কত আছে? 3 আছে, তাই t3 মানে এখান থেকে আমরা লিখতে পারি সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, ক্লিয়ার? মাইনাস এরপর আছে t5, তো t5 মানে আমরা এখান থেকে লিখবো কি সাইন টু দি পাওয়ার 5 থিটা মাইনাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসটা প্লাস গুণ করলে হয়ে যাচ্ছে cos টু দি পাওয়ার 5 থিটা, নিচে কি হচ্ছে t1, তো t1 মানে কি সিম্পল সাইন টু দি পাওয়ার 1 মানে কি সাইন থিটা প্লাস cos থিটা, লেখা যায় এটা। এরপরে কি করা যায় হচ্ছে দেখো এখানে আছে সাইন কিউব থিটা লিখলাম, প্লাস আছে cos কিউব থিটা,
তাও লিখলাম। আর এই যে sin টু দি পাওয়ার 5 থিটা আছে না, এটাকে কিভাবে লিখছি দেখো, এটাকে আমরা লিখছি, দেখো আমি পুরো ক্যালকুলেশন করতে পারছি না, কারণ যার জন্য আমি সাইডে করে দিচ্ছি একটু। দেখো sin টু দি পাওয়ার 5 থিটাকে আমরা লিখছি কি sin স্কোয়ার থিটা ইন্টু সাইন কিউব থিটা লিখতে পারি। দেখো গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এখানে দুটো এখানে তিনটে, মোট 5টা। তাহলে এখানে সাইন কিউব থিটাকে আমরা রেখে দিচ্ছি, আর এই যে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মাথায় ঢুকেছে। আর এই যে বাকি সাইন কিউব থিটাটাকে রেখে দিচ্ছি, দেখো সাইন কিউব থিটা রেখে দিচ্ছি, আর এই জায়গায় লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মাথায় ঢুকেছে। সেম জিনিস এখানেও তাই করছি, কস কিউব থিটাকে আমরা রেখে দিচ্ছি, আর তার সঙ্গে একটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা করছি, মাথায় ঢুকেছে। নিচে যা আছে তাই, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা। এরপরে দেখো উপর থেকে কি তৈরি হচ্ছে, উপর থেকে তৈরি হচ্ছে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা মাইনাস সাইন কিউব থিটা, মানে গুণ করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস সাইন কিউব থিটা কস স্কোয়ার থিটা। এখান থেকে সেম হবে কস কিউব থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস কিউব থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এরপরে দেখো নিচে সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা এখানে প্লাস সাইন কিউব থিটার সঙ্গে এখানে মাইনাস সাইন কিউব থিটা কেটে গেল, প্লাস কস কিউব থিটার সঙ্গে মাইনাস কস কিউব থিটা কেটে গেল। তাহলে উপরে যে জিনিসটা তৈরি হচ্ছে কি, দেখো সাইন কিউব থিটা আর কস স্কোয়ার থিটা। তো দেখো প্রত্যেক থেকে আমি একটা করে যদি স্কোয়ার বের করে নিই, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা পড়ে থাকবে কি সাইন থিটা, প্লাস এখানে দেখো একটা পড়ে থাকবে কস থিটা, আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা, এটা আছে। এই পোর্শনটা দেখো কেটে বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আর এটা মানে কি, সরি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটা মানে কি প্রুভ করলাম, আমরা শুরু করলাম এখান থেকে, দেখো এইখান থেকে শুরু করলাম, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এসছে, তো আমরা এখান থেকে শুরু করলাম, পেয়ে গেলাম কোথায়, দেখো t3 মাইনাস t5 বাই t1 করতে আমরা পেয়ে গেলাম t5, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা একটা স্টেপ হলো, ওকে, এটা দেখো এটা একটা স্টেপ হলো। এই সেম প্রসেস তোমাকে কিন্তু জায়গা শর্ট আমার হবে না, আমি একটা স্টেপ দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আরেকটা স্টেপ করবে। দেখো t5 মাইনাস t7 লিখবে বাই t3, এই সেম প্রসেসই তোমরা কিন্তু আবারও ফলো করবে, দেখবে সেখানেও কিন্তু এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা আসবে, তো দুটো সমান হবে। তো সেখান থেকে আমরা বলবো দুটো সমান, তো সেক্ষেত্রে আমরা লিখবো প্রুভড। কিন্তু এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে, আমি একটা পার্ট করে দিয়েছি, এইটা কিন্তু তোমাদের জন্য থাকলো, এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক। আশা করি বুঝে গেছো, পুরো স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, ওই একই প্রসেস করবে, ওখানেও সেই একই প্রসেসই করবে, কোনো সমস্যা নেই, একই প্রসেস করবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। ওখান থেকে তখন দেখবে সাইন কিউব থিটার জায়গায় অন্য কিছু কমন নিতে হবে, ধরো 5 আছে, তো 5 এর জায়গায় তুমি 3 নেবে, আর 7 এর জায়গায় তুমি কি কমন নেবে, 5টা কমন নেবে, সাইন টু দি পাওয়ার 5 থিটা কমন নেবে। মোটামুটি স্কোয়ার থাকলে তবে না তুমি লিখতে পারবে যে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তবেই তো লিখতে পারবে। ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা নেক্সট, দুটো উলম্ব দণ্ড রয়েছে 120 মিটার ব্যবধানে অবস্থিত এবং একটার উচ্চতা অন্যটার দ্বিগুণ। দেখো দুটো স্তম্ভ রয়েছে, এটা ধরো এক্স হাইট, এটা তার 2x হাইট, দ্বিগুণ। তাদের পাদদেশের সংযোজক রেখার মধ্যবিন্দু থেকে আচ্ছা এইখান থেকে তাদের পাদদেশ মধ্যবিন্দু দেখলে দণ্ডের উন্নতি কোণ পরস্পর পূরক হয়, অর্থাৎ এই যে কোণ আর এই যে কোণ যদি উন্নতি কোণ আমরা দেখি, সেক্ষেত্রে এই দুটো কোণের যোগফল বলে দিচ্ছে কত, পূরক। তো এটা যদি আমি থিটা বলি, এটা নিশ্চয়ই 90 ডিগ্রি মাইনাস থিটা আসবে, হ্যাঁ কিনা? আমি আর লিখছি না কিছু, যা লেখার দরকার তোমরা লিখবে। তাহলে এটা যদি থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবারে আমাদের নামগুলো দিয়ে দিই, এবিসি ডি, এখানে ই। তাহলে আমি যদি বলি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাবো, এবি বাই বিসি, সেটা সমান কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কি tan থিটা মানে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় বলো, tan 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কত হয় না cot থিটা হয়, ঠিক আছে, অর্থাৎ cot থিটা। ক্লিয়ার এইটুকু? আচ্ছা কিছু বলে দেওয়া আছে, দুটো উলম্ব দণ্ড 120 মিটার ব্যবধানে, তো টোটাল 120 মিটার। আচ্ছা এটা যদি পুরোটা 120 হয়, তাহলে এটা 60 আর এটা 60, কারণ এটা মধ্যবিন্দু বলেছে সি, তাদের পাদদেশের সংযোজক রেখার মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু, তার মানে এটা কি 50-50 হয়ে যাবে, এটা 60 এটা 60, অর্থাৎ বিসির মান কি পেলাম আমরা, 60 পেলাম। তো এখান থেকে এবি পেয়ে যাচ্ছি কত না 60 cot থিটা, আমাদের হাতে থাকলে 1 নম্বর নাম দিয়ে দিলাম।
2 নম্বর ত্রিভুজ যেটা আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি, আচ্ছা এবির মান তো x, তাই তো এবির মান আমরা x ধরেছি, তো এবির জায়গায় আমরা x লিখে দিলাম। আচ্ছা এবার পাচ্ছি সমকোণী ত্রিভুজ EDC থেকে পাচ্ছি কি পাচ্ছি না DE বাই CD সমান tan থিটা। আচ্ছা DE মান কত, DE মান 2x, CD এর মান কত 60 সমান tan থিটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে x সমান 60 tan থিটা, তাই তো 60, আচ্ছা এটা কাটাকাটি করে দাও 30, তো বলতে পারি আমরা 30 tan থিটা। তো এখান থেকে আসছে x সমান 60 cot থিটা, এখানে আসছে x সমান 30 tan থিটা, তার মানে দুটোকে যদি আমরা সমান করে দিই 1 ও 2 থেকে কি পাবো, 60 cot থিটা সমান 30 tan থিটা। আচ্ছা কটটাকে লিখতে পারি আমরা 1/tan, অবশ্যই লিখতে পারি, আর এখানে 30 আর এখানে tan থিটা, 30 আর 60 কাটাকাটি করে এখানে 2 লিখতে পারি, আর এটা কোনাকুনি গুণ করলে 2 সমান আমরা লিখতে পারি কি tan স্কয়ার থিটা, কোনাকুনি গুণ করলাম 2, তাই তো। তাহলে এখান থেকে পাচ্ছি যে tan স্কয়ার থিটার মান 2, তো tan স্কয়ার থিটার মান 2, তার মানে tan থিটার মান কত, tan থিটার মান আছে কত √2। ব্যাস আমাদের উত্তর শেষ। দণ্ডদ্বয়ের উচ্চতা বের করতে বলেছে, তাহলে AB এর মান কত বের হচ্ছে, AB কত দেখো, AB হচ্ছে এটা cot 60 cot থিটা, আর cot থিটা মানে কি লিখতে পারি 1/tan থিটা, এটা তাহলে 60/tan থিটা মান বের হলো √2, তো করণীয়সন করলে কি 60√2/2, মানে √2 গুণ করলে নিচে 2 হয়ে যাচ্ছে, তো 30, অর্থাৎ AB এর মান চলে আসছে 30√2, ক্লিয়ার। আর D এর মান কত চলে আসছে, D গিয়ে 2x, তাহলে x এর মান কত বেরোলো 30√2, আর 2x মানে কি 30√2 গুণ 2, তার মানে 60√2, ব্যাস উত্তর শেষ, ঠিক আছে 60√2, এটা একটা আনসার, এটা একটা আনসার। তো বুঝতেই পারছো মানে ক্যালকুলেশন গুলো যেহেতু লেন্দি, যার জন্য আমি লেখাগুলো কিন্তু লিখছি না, স্কিপ করে যাচ্ছি, তো এগুলো কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে, এটা তোমাদের কিন্তু দায়িত্ব। নেক্সট, একটা হ্রদের জলের উপরিতল থেকে 60 মিটার, ঠিক আছে 60 মিটার উপরে একটা বিন্দু থেকে 1 ঘন্টা মেঘের উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা ওই বিন্দু থেকে হ্রদের জলের মেঘের প্রতিবিম্বের অবনতি কোণ 60 ডিগ্রি, তো জলের উপরিতল থেকে মেঘ খণ্ডের উচ্চতা কত, খুব ভালো কথা। তো আমরা ছবিটাকে এঁকে নিই ফার্স্ট, ধরো এটা জলতল ভাবছি, আচ্ছা হ্রদের জলের উপরিতল থেকে 60 মিটার উপরে একটা বিন্দু থেকে 1 খণ্ড মেঘ, আচ্ছা এটা জলতল, এটা জলতল, আচ্ছা এখানে নাম দিচ্ছি ধরো AB, এটা ধরো জলের তলদেশ, বিটা আছে তলদেশ, এটা BD, এটা B দিলাম, এটা C দিলাম, ABC, ঠিক আছে। আচ্ছা জলের তলদেশে দেখো 60 মিটার উপরে, অর্থাৎ এটা তলা 60 মিটার উপরে এই বিন্দু থেকে দেখা হচ্ছে, এই বিন্দু থেকে 1 খণ্ড মেঘের উন্নতি কোণ, অর্থাৎ এই দিকে একটা মেঘ ধরো এখানে অবস্থান করছে, একটা মেঘ আছে এখানে ধরো, তো তার উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণ। আর জলের এবং ওই বিন্দু থেকে হ্রদের জলে মেঘের প্রতিবিম্বের অবনতি কোণ, তো প্রতিবিম্ব কত হবে নিচে হবে, তাই তো, এটা তো সায়েন্স থেকে আমরা পড়েছি, প্রতিবিম্বটা কি হবে নিচে হবে। তো এখানে যদি 30 ডিগ্রি হয়, উন্নতি কোণ আর অবনতি কোণ, এই যে কোণটা আমাদের দেখো অবনতি কোণ বলেছে 60 ডিগ্রি, তো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি একান্তর কোণের কনসেপ্ট অনুযায়ী। তো জলের উপরিতল থেকে মেঘ খণ্ডের উচ্চতা কত, তো জলের উপরিতল থেকে মেঘ খণ্ডের উচ্চতা, তার মানে কোনটা দরকার আমাদের, আমাদের দরকার হচ্ছে এখান থেকে দেখো সিডিটা দরকার, জলের উপরিতল থেকে মেঘখণ্ডের উচ্চতা, ধরো না প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে, ঠিক আছে, তো এই বিন্দু থেকে দেখা হচ্ছে, তো সেই সেন্সে তো অ্যাকচুয়ালি প্রতিবিম্ব কোথায় হচ্ছে, জলের ছায়াটা কোথায় পড়ছে, এইখানটায় পড়ছে, এইখানটায় পড়ছে, বাট আমাদের কিন্তু সেটাকে কোথায় দেখতে হবে, মানে নিচে দেখতে হবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে দেখা হচ্ছে, তো জলের উপরিতল থেকে একটা কোন একটা পয়েন্ট থেকে দেখছি, দেখো হ্রদের জলের উপরিতল থেকে 60 মিটার উপরে, জলের লেয়ার তো এই জায়গাটায়, জলের লেয়ার তো এইখানটায়, এটা হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি, এটা জলের তল, জলতল, এটা জলতল, তার থেকে 60 মিটার উপর থেকে আমরা দেখছি, তো প্রতিবিম্ব তো নিশ্চয়ই এখানে পড়বে, সরি ওখানে নয়, প্রতিবিম্বটা এখানে পড়বে, ঠিক আছে, তো এই জায়গাটা প্রতিবিম্বটা পড়ছে জলের তলের উপরে। আচ্ছা এবার দেখো, তো কি করতে হবে আমাদের, এই ডিস্টেন্সটা বের করতে হবে, অর্থাৎ সিডিটাকে বের করতে হবে, এটাই আমাদের টার্গেট, ক্লিয়ার, টার্গেটটাকে ফিক্সড করে নিয়েছি আমরা, তো চলো ওটার উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে এটা 30 ডিগ্রি জানি, 60, এটা যদি 60 হয় তাহলে এটাকে আমরা বলবো 60, তাহলে শুধুমাত্র সিপিটাকে বের করলে আমাদের কাজ শেষ, হ্যাঁ কি না, সিপিটাকে বের করলে আমাদের কাজ শেষ। তো
সরি ফর ইন্টারাপশন, একটা কল এসেছিল যার জন্য একটু ক্লাসটা পজ করতে হলো। যাই হোক, দেখো তো আমাদের সিডিটাকে বের করতে হবে। তো সিপিটা আমরা পিডিটা আমরা পেয়ে গেছি 60, এবি যেহেতু এবির সঙ্গে পিডিটা সমান, তো সেক্ষেত্রে আমরা পিডিটার মান আমরা পেয়ে যাচ্ছি 60 মিটার। তো শুধুমাত্র সিপিটা আমাদের কাজ, সিপিটা বের করতে পারলে আমরা তার সঙ্গে যোগ করে দেবো। প্রশ্ন হচ্ছে সিপিটা কি করে বের করব। তো দেখো এটা যদি 60 হয়, তো সেক্ষেত্রে এইটুকুকে কাজে লাগিয়ে আমরা বিডিটাকে বের করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে এবি বাই বিডি সমান tan 60 ডিগ্রি। tan 60 মানে কত? √3। তো এবির মান আমরা জানি 60, তাহলে বিডি বের করতে গেলে কি করতে হবে? বিসি সমান, সরি বিসি না এটা বিডি, বিডি সমান 60 বাই √3 আসবে। তো √3 কর্নিউশন করতে গেলে উপরে উপরে গুণ করে দাও, উপর নিচে গুণ করে দাও, তো নিচে চলে আসছে শুধু 3 আর উপরে আসছে 60√3। তো কাটলে আসছে কত? 20√3। তাহলে বিডি পেয়ে গেলাম। তো বিডি যদি 20√3 হয়, তাহলে বিডির সঙ্গে আবার কি এপি সমান, দেখতেই পাচ্ছ একটা আয়তক্ষেত্রের কনসেপ্ট অনুযায়ী এটার সঙ্গে এটা সমান, তাহলে এপিও সেম 20√3। তাহলে এটা পেয়ে গেলাম 20√3। তাহলে এবারে আমরা লিখতে পারি যে সিপি বাই এপি এটা সমান tan 30 ডিগ্রি। তো এপির মান আমরা এখানে দেখলাম কি 20√3, আর tan 30 মানে কত? 1/3। তাহলে সিপি সমান কোনাকুনি গুণ করলে এপি বাই √3, আর এপির মান আমরা দেখলাম কি? এপির মান দেখলাম আমরা এখান থেকে 20√3 বাই √3। এটা কাটলে কত আসছে? 20 আসছে। ব্যাস, সিপি বেরিয়ে গেছে। তা আমাদের দরকার কি? পুরো সিডি দরকার। তো সিডি সমান কি? সিডি সমান পিডি প্লাস পিসি। তো পিডির মান কত? অলরেডি 60 আমরা পেয়েছি, আর পিসির মানটা এক্ষুনি বের করলাম 20। তখন টোটাল কত আসছে? 80 মিটার। তাহলে মেঘ থেকে, মেঘের যে প্রতিবিম্ব জলতলের উপরে পড়েছে তার যে হাইট সেটা হচ্ছে কিন্তু 80 মিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন এটা অলরেডি আমরা সলভ করে ফেলেছি, রিপিটেড কোশ্চেন এটা। নেক্সট এটাও রিপিট কোশ্চেন। আচ্ছা, চলে আসছে ক্রম বিচ্যুতি পদ্ধতি। ক্রম বিচ্যুতিটা করাবো, এরপর আর বাকিগুলো কি আছে দেখি। সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, মধ্যমা, এ তো একদম আর কি বলবো, এই অঙ্ক তো মানে করে করে তো আমাদের মুখস্থ হয়ে গেছে। এক্স এর মান কত হবে এখান থেকে বলো তো? এক্স এর মান হবে 9, আর ওয়াই এর মান আসবে কত? 16। ক্লিয়ার? মানে একদম পুরো 32 আর 100 এর সংখ্যা পর্যন্ত চেঞ্জ করে না। যারা কোশ্চেন করছে তারা সংখ্যাটুকুও চেঞ্জ করে না। যাই হোক, তো দেখো ক্রম বিচ্যুতিটা একটু দেখিয়ে দিই আজকের, ঠিক আছে? বাকি কিছু আর বলার দরকার নেই। তো ক্রম বিচ্যুতিটাকে কি করে বের করবে? যে কোনো মানে ক্রম বিচ্যুতি করার যে পদ্ধতি সেটাকে কি করে করবো আমরা? নর্মালি যে অঙ্কটা আছে দেখো, 0 থেকে 14 7 এটা দেওয়া আছে। তো এখান থেকে আমাদের দেখো প্রথম টার্গেট হবে এখানে শ্রেণীটা ঠিকঠাক রয়েছে কিনা, 14 থেকে শেষ 14 থেকে শুরু, তো আমরা ঠিকঠাক রয়েছে, কোনো ঝামেলা নেই। যদি থাকতো আমরা কি করতাম? নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করতাম, উচ্চ সীমার সঙ্গে 0.5 প্লাস করে দিতাম। তাহলে শ্রেণী আপাতত ঠিকঠাক রয়েছে 0 থেকে 14, তারপর আছে 14 থেকে 28, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, আর 56 থেকে 70 শ্রেণী হলো। তো এর যে পরিসংখ্যা দেওয়া আছে, দেখো 7, 21, 35, 11, 16। ঠিক আছে? আচ্ছা, আমরা কি মধ্যম মানটা করতে পারি? তো মধ্যমান, তো মধ্যমান কত আসবে? 10 আর 14 মানে কত আসবে? 7 আসবে। এটা কত আসবে? 21, তারপর এটা 35, এটা 49, এটা 63। আচ্ছা, এটা মধ্যমান হয়ে গেছে। এরপর আমাদের দরকার কি? ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে এফএক্স, মানে এফআই এক্সআই আর কি, মানে এক্সআই এফআই যা বলো না কেন। তো 7 7 49, 21 21 441, এটা 1225, 11 49, 4 9 13, মানে এখানে 5 3 9 539, আর এখানে 16 3 48 এর 8 4 64, 16 3 16, আর এটা 63, 16 3 48 8 4 16 16 6 96, আর 4 তোমার হচ্ছে 100, তখন 1008। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি সামেশন এক্সআই এফআই যদি করি, তার যোগ করলে কত আসবে? 3 2 6 2। আর এখান থেকে সামেশন এফআই যদি করি তাহলে এখানে আসছে কত? 90। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমাদের কি গড় নির্ণয় করতে হবে, সরি ক্রম বিচ্যুতি, তো তাই তো। তো এখান থেকে গড় নির্ণয় করব কিভাবে? ক্রম বিচ্যুতিতে গড় নির্ণয় করার যে পদ্ধতি, সেখানে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আইডিয়া করতে হবে, কি না,
ভালো করে বোঝো, ক্রম বিচ্যুতিতে সাধারণত যদি আমাদের যৌগিক গড় বের করতে বলে, ওকে, তো যৌগিক গড় বের করতে গেলে আমাদের সেখানে আমরা ডাইরেক্ট সামেশন এফ এক্স আই এফ আই দিয়ে করে দিই, ঠিক আছে, এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। বাট ক্রম বিচ্যুতির ক্ষেত্রে একটা জিনিস আমাকে করতে হবে, একটা সূত্র হবে কি, সূত্র হচ্ছে এ প্লাস, ঠিক আছে, এইচ ইন্টু, ঠিক আছে, সামেশন এক্স আই এফ আই, ঠিক আছে, সামেশন এক্স আই এফ আই, এক সেকেন্ড, সামেশন এক্স আই এফ আই নয়, এইচ নয়, এটা এক সেকেন্ড, গন্ডগোল হচ্ছে, এ প্লাস এখানে হচ্ছে তোমার এইচ, হ্যাঁ এইচ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এফ আই, সামেশন এফ আই। তাহলে এখানে দেখো এর মান কত, এ তোমাকে একটা আইডেন্টিফাই করতে হবে, এখানে এ যেমন হচ্ছে এইটাকে নিচ্ছি আমরা, কল্পিত করে একটা মাঝামাঝি গড় আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে এ, এইটা, ঠিক আছে, এটা এ, তার মানে এটা কত, এ মানে 35, ক্লিয়ার, এ মানে 35 যোগ এইচ কত, এখানে হাইট দেখো, শ্রেণী মানে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত, 0 থেকে 14, 14 28 কত হবে, 14 হবে হাইট, ক্লিয়ার, গুণ এক্স আই এফ আই কত আসছে এখানে 3268। অ্যাকচুয়ালি এটা এক্স আই আর এফ আই থাকবে না, তখন এটা আমাদের একটা জিনিস, একটা মিস্টেক হয়েছে এখানে, এখানে ইউআইটাকে করা হয়নি, ইউআই মানে কি এক্স আই মাইনাস এ বাই এইচ করতে হবে, ভুল হলো, একটু ভুল হলো, এটা আমি ডাইরেক্ট গড় করে দিয়েছি, এখানে আমি ডাইরেক্ট গড় করে দিয়েছি, এক সেকেন্ড, আমি এখানে ইউআইটা করে দিই, ঠিক আছে, ইউআই মানে কি এক্স আই মাইনাস এ বাই এইচ। তো কি করে পাবো এক্স আই মাইনাস এ বাই এইচ করে, প্রথম কথা দেখো এক্স আই মানে কোনটা, এক্স আই মানে এইটা, মাইনাস এ মানে এই 35টা, ঠিক আছে, তো এখান থেকে করলে আমরা কি পাচ্ছি দেখো 7 মাইনাস 35, তো 7 মাইনাস 35 করলে কত আসবে, 7 মাইনাস 35 করলে আমরা পাবো মাইনাস 28, তো মাইনাস 28 কে এইচ দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এইচ মানে কত 14, তার মানে এখানে আসবে কত, এই যে শ্রেণীটা আসছে এটা কত আসবে মাইনাস 2, তারপর 21 মাইনাস 35 মানে কত আসবে মাইনাস 7, মাইনাস 7 না সরি মাইনাস 14, মাইনাস 14 কে 14 দিয়ে ভাগ করলে আসবে মাইনাস 1, তারপর 35 মাইনাস 35 মানে 0, 0 কে এইচ দিয়ে ভাগ করা মানে শুধু 0 আসবে। আচ্ছা এরপর আছে 49 মাইনাস 54 মানে এখানে 2 আসবে, সরি এখানে 49 মাইনাস 35 মানে 14, 14 কে আমরা 14 দিয়ে ভাগ করবো, তার মানে 1 আর এখানে 2, সেইটা আসবে। এবারে করো এখানে ইউআইএফআই করতে হবে, একটু ভুল করে ফেলেছি আমি, এটা আমি যৌগিক গড়ের মতো কনসেপ্ট করে দিচ্ছি, এক্সআইএফআই তো যৌগিক গড় হয়, এখানে হবে ইউআইএফআই, এটাও ক্রমযৌগিক পদ্ধতিতে মানে তোমার ইয়ে হবে মানে ক্রমযৌগিক পরিসংখ্যা আর কি। তো এখানে আসছে মাইনাস 14, এখানে আসছে মাইনাস 21, এখানে আসবে 0, এখানে 49, আর এখানে 6 3 2 6 6 2 12, তো টোটাল করো, টোটাল করলে আসছে কত দেখো 126, 9 6 15, 3 4 7 175, আর তার থেকে 22 আর 14 মানে তোমার আসছে 36, 36 কে আমরা মাইনাস করে দেবো, ঠিক আছে, তো 36 কে মাইনাস করে দেবো, 6 9 দিয়ে 15 3 4 3 7 আর 139, ঠিক আছে 139, ব্যাস। এবার করো, তো এখানে আমাদের করো 14 ইন্টু এখানে কি আসবে না সামেশন ইউআইএফআই, তো কত আসছে 139, আর এফআই এর মান আসছে কত, এফআই এর মান আসছে দেখো 90, এবার সেটা যা করবে দশমিকে কাটাকাটি করবো, ঠিক আছে, তো যা আসবে তাই সেটা হচ্ছে ক্যালকুলেশন করে নাও, উত্তরটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কত আসবে 35, এখান থেকে কাটো 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 45, তো এটাকে গুণ করব, করে 45 দিয়ে ডিভাইড করব, তো আমি এটাকে করে আমি বলে দিচ্ছি ক্যালকুলেশন করে, ঠিক আছে, তো এখানে যে গড়টা আসবে তোমাদের 139 সঙ্গে 139 সঙ্গে আমাদের 7 গুণ করতে হবে, করে তাকে ভাগ করতে হবে কত 45 দিয়ে, করলে যেটা আসছে 21.62, আর তার সঙ্গে 35 যদি আমরা যোগ করি, 35 যোগ যদি আমরা 21.62 করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 21 5 6 3 2 5 56, তাই তো 56.62, ব্যাস এটা আমাদের গড়, ক্লিয়ার, বুঝে গেছো। নেক্সট দেখো সংখ্যাগুরু মান বের করতে বলেছে, তো সংখ্যাগুরু মান কি বলবো, অলরেডি আমি কিন্তু আগের ক্লাসে করিয়েছি সংখ্যাগুরু মান, তো এটা আমরা স্কিপ করলাম, এটা রিপিটেড কোশ্চেন, রিপিট নয় অ্যাকচুয়ালি এই সংখ্যা আমরা করাইনি, বাট সংখ্যাগুরু মান তো একই প্রসেস, আলাদা করে করার দরকার নেই, এখানে দেখো শ্রেণী সীমানার কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই রয়েছে। আচ্ছা নেক্সট, তো এটা তো আমি বলেই দিলাম উত্তর, তো বাস এইটুকুই আজকের জন্য ক্লাসটা, তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, ঠিক আছে, এবং যারা চ্যানেলে নতুন তারা এই এক্সাম বন্ধু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, এবং
অবশ্যই যে যেখানে যুক্ত আছো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে, সেখানে কিন্তু ভিডিওটাকে প্রচুর মাত্রায় শেয়ার করো, কারণ এই পেজগুলো একদম লেটেস্ট পেজ, ঠিক আছে, যেগুলো কিন্তু তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টস যারা রয়েছে তোমাদের বন্ধুরা তাদের কিন্তু হেল্প হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস তো তোমাকেই করতে হবে, এক্সাম হলে তোমার খেল তুমি দেখাবে। তো জরুরি নয় যে ওরকম ভাবে যে তুমি কাউকে হেল্প করছো মানে সেখান থেকে তোমার থেকে কি এগিয়ে যাচ্ছে, ব্যাপারটা ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটু শেয়ার করে দাও সেক্ষেত্রে আমার একটু মোটিভেশন বাড়বে, মানে যত বেশি স্টুডেন্ট দেখবে সেক্ষেত্রে ক্লাসটা করাতে আমার মোটিভেশন আসবে। ঠিক আছে, তো সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবে এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে। যদি কোথাও প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও, অথবা হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে সেখানে এসো, কমেন্ট করো, বা কোনো ম্যাথস যদি কোনো পার্টিকুলার কোনো কোশ্চেন ডাউট থাকে সেটাকে পোস্ট করো, আমি তার সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।